আসসালামু আলাইকুম। আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশন নিয়ে আলোচনা করব। আমরা এই আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশন মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আইএলটিএস জেনারেল ট্রেনিং এ যেটা হয় রিডিং সেকশন এবং রাইটিং সেকশনটা একাডেমিক আইএলটিএস এর থেকে ভিন্ন হয়ে থাকে, কিন্তু লিসেনিং এবং স্পিকিংটা হুবহু একাডেমিক আইএলটিএস এর মতো সেম হয়ে থাকে। এই কারণে আমরা আমরা জাস্ট রিডিং সেকশন নিয়ে আলোচনা করব। আমরা এই রিডিং সেকশন নিয়ে আমরা জাস্ট রিডিং সেকশনটার জন্য আলাদা করে এই লেকচারগুলো ফলো করব। তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশন নিয়ে আলোচনা করব। আমরা এই লেকচারের একদম বিস্তারিত আলোচনা শুরু সেকশন এবং রাইটিং সেকশনটা একাডেমিক আইএলটিএস এর থেকে ভিন্ন হয়ে থাকে, কিন্তু লিসেনিং এবং স্পিকিংটা হুবহু একাডেমিক আইএলটিএস এর মতো সেম হয়ে থাকে। এই কারণে আমরা লিসেনিং এবং স্পিকিং এর জন্য আমাদের একাডেমিক আইএলটিএস এর লেসনগুলোই ফলো করব, এবং জেনারেল ট্রেনিং এর জন্য আমরা জাস্ট বাড়তি আমাদের রিডিংটা এবং রাইটিং সেকশনটার জন্য আলাদা করে এই লেকচারগুলো ফলো করব। তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনটা কিরকম হয়, রিডিং সেকশনের ফরম্যাটটা কিরকম হয় সেটা নিয়ে আলোচনা। আচ্ছা, একদম প্রথমে আইএলটিএস জেনারেল ট্রেনিং এর যে রিডিং সেকশনটা থাকে সেটার সেকশন 1 এ সাধারণত কি থাকে, দুটা অথবা তিনটা ছোট ফ্যাকচুয়াল টেক্সট। ফ্যাকচুয়াল টেক্সট মানে কি, গল্প না, টেক্সট থাকে দুটা থেকে তিনটা ছোট ছোট। তার মধ্যে একটি কম্পোজিট হতে পারে। কম্পোজিট বলতে মানে কি, যে 6 থেকে 8টা ছোট ছোট টেক্সট তার মধ্যে থাকবে যেগুলো একই টপিকের উপর বেস করা। মনে করেন আপনার সেকশন 1 এ 2 থেকে 3টা শর্ট ফ্যাকচুয়াল টেক্সট আছে, তার মধ্যে একটি যেটা থাকবে সেটার মধ্যে আরো ছোট 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 কিছু টেক্সট থাকবে, যে টেক্সটগুলো একটা আরেকটার সঙ্গে টপিক দ্বারা রিলেটেড হবে। যেমন হোটেল অ্যাডভার্টাইজমেন্ট, মনে করেন আপনাকে একটা এরকম টেক্সট দিল যেখানে অনেকগুলো ছোট 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 হোটেল অ্যাড দেওয়া আছে, সেটা মিলে আপনার সেকশন 1 এর একটা টেক্সট হবে। সেকশন 1 এ অবশ্যই একের অধিক টেক্সট থাকবে। টপিকগুলো কিসের সাথে রিলেভেন্ট হয়, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বা সাধারণত মনে করেন ইউকে বা ধরেন আমেরিকা বা ধরেন যে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ডেইলি লাইফে যেগুলো করে আমাদের টপিকগুলো এসে থাকে সেকশন 1 এ। এরপরে রয়েছে সেকশন 2। সেকশন 2 তে দুটো ছোট ফ্যাকচুয়াল টেক্সট থাকে, দুটো শর্ট ফ্যাকচুয়াল টেক্সট থাকে যেগুলো ওয়ার্ক রিলেটেড বা কাজের সাথে রিলেটেড টপিকের উপর বেস করা হয়। যেমন একটি জবের জন্য অ্যাপ্লাই করা বা একটি চাকরির জন্য কোথাও অ্যাপ্লিকেশন করা। কোম্পানি পলিসি মানে একটি কোম্পানির পলিসির উপর হতে পারে। পে এবং কন্ডিশনস, মনে করেন যে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কিরকম পে দেওয়া হয়, ওয়ার্কিং কন্ডিশনস কিরকম থাকে, এর সাথে রিলেটেড টেক্সট হতে পারে। তো এই যে সেকশনটা থাকে এখানে দুটো শর্ট ফ্যাকচুয়াল টেক্সট থাকে এবং দুটোই কাজের সাথে রিলেটেড হয়। সেকশন 3 তে একটি বড়, অন্যগুলোর থেকে একটি বড় কমপ্লেক্স টেক্সট থাকে, যেটা একটি সাধারণ ইন্টারেস্ট বা আমাদের কমন ইন্টারেস্ট বা জেনারেল ইন্টারেস্ট, সবার যেই টপিকের উপর খুব ইন্টারেস্ট আছে সেরকম টপিকের উপর বেস করে হয়। টেক্সটগুলো অথেন্টিক টেক্সট হয়। অথেন্টিক টেক্সট হয় বলতে মাঝে মধ্যে যেটা হয় হচ্ছে যে নোটিশ থেকে নেওয়া হয়, মাঝে মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট থেকে নেওয়া হয়, মাঝে মধ্যে নিউজ পেপার থেকে নেওয়া হয়। এই জাতীয় জায়গাগুলো থেকে ডিরেক্টলি জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনে একে একে আপনাদের স্ক্রিনে কিন্তু সব ধরনের প্রশ্নগুলো আসছে। আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি একটু বলেন তো। প্রথমেই দেখতে পাচ্ছি হলো ম্যাচিং হেডিংস। ম্যাচিং হেডিংস এটা কিন্তু আইএলটিএস একাডেমিকে আমরা যে ধরনের ম্যাচিং হেডিংস পড়েছিলাম সেটার মতোই আপনাদেরকে অনেকগুলো হেডিং দিয়ে রাখবে, বলবে যে এটা কোন প্যারাগ্রাফের হেডিং সেটা নির্ণয় করো। সো ম্যাচিং হেডিংস। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনসও সেম, আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে, কিছু অপশনস থাকবে, সেই অপশনস এর মধ্যে একটা অপশনকে আপনার বা দুটো অপশনকে আপনার বেছে নিতে হবে সঠিক উত্তর হিসেবে। কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, বলবে যে এই ইনফরমেশনটা প্যাসেজে কোথায় আছে খুঁজে বের করো, বা
আইডেন্টিফাই করো সেটা বের করতে বলবে। ম্যাচিং ইনফরমেশন মনে করবেন আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং সেটা ম্যাচ করে দেখতে হবে যে কোন জায়গায় বলা হয়েছে বা কোন জায়গায় সিমিলার একটা তথ্য বলা হয়েছে, সেটার একটা লিস্ট থাকবে, আপনাকে দুটো লিস্টকে ম্যাচ করতে হবে। ম্যাচিং ফিচার্স, এটাও কিন্তু খানিকটা সলভ করার টেকনিক, ম্যাচিং ইনফরমেশন এবং আইডেন্টিফাইং ইনফরমেশনের মতোই। সেন্টেন্স কমপ্লিশন অবশ্যই আমরা আগেও পড়েছি, আমরা জানি একটা বাক্য থাকবে, বাক্যের শেষের দিকে বা মাঝামাঝি দিকে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা আপনাকে প্যাসেজের তথ্য দেখে ফিল করতে হবে। সামারি, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে গ্যাপড সামারি দেওয়া হয়, একটা সামারি দেওয়া থাকে যেটা অনেকগুলো বাক্য একসাথে থাকে, অনেকগুলো ব্ল্যাঙ্কও থাকে, সেই ব্ল্যাঙ্কগুলো আমাদেরকে পূরণ করতে হয়। এরপরে টেবল বা ফ্লো চার্ট কমপ্লিশন, এখানে টেবল দেওয়া থাকে অথবা একটা প্রসেসের ফ্লো চার্ট দেওয়া থাকে, আপনাকে সেটা প্যাসেজের ইনফরমেশনের উপর ভিত্তি করে কমপ্লিট করতে বলা হয়। ট্রু ফলস এবং নট গিভেন এখানকারটা এবং আইএলটিএস একাডেমিকেরটাও খুবই সিমিলার। সেটা হচ্ছে যে আপনাকে প্রশ্নে একটা স্টেটমেন্ট দেওয়া হবে, বলবে যে এটা ট্রু নাকি ফলস নাকি এটা প্যাসেজে দেয়া নেই এটা যাচাই করতে। যদি হুবহু একই তথ্য প্যাসেজে দেওয়া থাকে তবে আপনি ট্রু সিলেক্ট করবেন, যদি হুবহু প্যাসেজে এটার উল্টোটা দেওয়া থাকে তাহলে আপনি ফলস সিলেক্ট করবেন, এবং প্যাসেজে যদি সেই সংক্রান্ত কিছুই দেওয়া না থাকে আপনি নট গিভেন সিলেক্ট করবেন। এবং রয়েছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, যেখানে আপনাকে একটা অল্প শব্দের ওয়ার্ড লিমিট দিয়ে দিবে, সেই ওয়ার্ড লিমিটের অনুযায়ী আপনাকে আপনার অ্যান্সার গুলো দিতে হবে। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপস নিয়ে কিন্তু বিস্তারিত ক্লাসে পরেই আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র এই ক্লাসটাতে আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করব। আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশন, অনেকগুলো সেন্টেন্স দিয়ে দিবে, অনেকগুলো এন্ডিং দিয়ে দিবে, আপনাকে ম্যাচ করে দেখতে হবে যে কোন এন্ডিংটা কোন সেন্টেন্সের এন্ডিং হতে পারে, এটাও আপনার প্যাসেজ পড়ে নির্ণয় করতে হবে। আমরা এখানে জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনের পেপার বেসড যে এক্সামটা হয় সেই পেপার বেসড এক্সামের একটি স্যাম্পল আনসার শিট দিয়ে রেখেছি। আপনারা এখানে দেখতে পারবেন আপনার একদম পুরো নামকে বলেছে ক্যাপিটাল লেটারসে লিখতে। সো আপনারা এখানে ঠিক এইভাবে আপনার নামটা ব্লক লেটারসে একদম স্পষ্টভাবে লিখবেন। আমার লেখাটা একটু বাজে হচ্ছে এখানে, কিন্তু আপনাদের লেখা কিন্তু এখানে স্পষ্ট হতে হবে, বড় হাতে একদম ব্লক লেটারসে লিখবেন। প্লিজ রাইট ইউর ক্যান্ডিডেট নাম্বার, আপনার ক্যান্ডিডেট নাম্বার যেটা সেটা এখানে লিখে ফেলবেন। মনে করেন 0 1 2 3 4 যদি আপনার ক্যান্ডিডেট নাম্বার হয়ে থাকে এটাকে লিখে ফেলবেন। এইখানে আপনাকে বলেছে প্লিজ রাইট ইউর 3 digit ল্যাঙ্গুয়েজ কোড ইন দ্য বক্স এন্ড শেড দ্য নাম্বার ইন দ্য গ্রিড অন দ্য রাইট। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ কোড যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে রাখবেন। মনে করেন আপনার ল্যাঙ্গুয়েজ কোড যদি 0 1 2 হয়, আপনি এখানে 0 1 2 লিখে 0 1 2 এটাকে সুন্দর করে শেড করে নেবেন। আর ইউ ফিমেল অর মেল আপনি এখানে মার্ক করে দিবেন। আর তারপরে আপনি কোন মডিউল নিচ্ছেন, একাডেমিক নাকি জেনারেল ট্রেনিং, এটা যেহেতু জেনারেল ট্রেনিংটাকে এভাবে দাগিয়ে ফেলবেন। তারপর আপনার কাছে যে অপশন বক্সগুলো রয়েছে সেইখানে আপনার অ্যান্সারগুলো সুন্দর করে লিখবেন। যেমন নাম্বার 1 এর অ্যান্সার যদি হয়ে থাকে টেবল, আপনি অ্যান্সার দিবেন হচ্ছে টেবল। নাম্বার 2 লেখার চেষ্টা করবেন যাতে করে আপনার হাতের লেখাটা স্পষ্ট করে বোঝা যায়। এক্সামিনাররাও বলে অ্যান্সারগুলো ব্লক লেটারে লিখতে, কারণ ব্লক লেটারে লিখে অ্যান্সারগুলো স্পষ্টভাবে বোঝা যায়। এই যে সেকশনটা আছে রিডিং সেকশন, এটা কিন্তু আপনার মাস্ট অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে হবে, পেন দিয়ে লেখার সুযোগ নেই। এইচবি পেন্সিল রাখবেন সাথে এবং রিডিং সেকশনটাকে এইচবি পেন্সিল দিয়ে লিখবেন, বা রিডিং সেকশনের অ্যান্সারগুলো এইচবি পেন্সিল দিয়ে লিখবেন। এরপরে মনে করেন আপনাদের যদি কম্পিউটার বেসড আইএলটিএস নিয়েও একটু কনফিউশন থেকে থাকে, সেটা উদ্দেশ্যে বলে দেই। কম্পিউটার টেস্ট হিসেবেও কিন্তু আপনি আপনার আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনটা দিতে পারবেন। আমরা যদি এখানে আমাদের স্ক্রিনে প্রশ্নটা দেখি তাহলে খেয়াল করে দেখবেন একদম বাম পাশে আপনার পুরো প্যাসেজটা আসবে, ডান হবে, সেটা যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু 2 এর অপশনগুলো চলে আসবে। সিমিলারলি 3 4 5 6 কে ক্লিক করলে অপশনগুলো কিন্তু চলে আসবে। তারপরে আপনি কোয়েশ্চেন 7 to 13 অ্যাটেম্প্ট করবেন। এখানে আপনাকে যেমন বলে দিয়েছে রাইট 1 word from the text in each gap, মানে আপনি একটি মাত্র শব্দ লিখতে পারবেন, এই ব্ল্যাঙ্কটাতে আপনাকে শব্দটা লিখতে হবে। এরপরে এই যে কর্নারে যেই কালো রঙের অ্যারোটা আছে এটার উপর ক্লিক করলে আপনি কিন্তু পরবর্তী পেজে চলে যেতে পারবেন এবং পরবর্তী পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে পারবেন। এরপরে আমরা কিছু কমন প্রশ্নের অ্যান্সার দিয়ে দেই, যেটা হচ্ছে যে পেপার বেসড এবং কম্পিউটার বেসড আইএলটিএস জেনারেল ট্রেনিং রিডিং সেকশনে কোনো পার্থক্য আছে নাকি দুটোই একই। এখানে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, মার্ক এবং টাইম একই রকম হবে। কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্ক এবং টাইম একই রকম, মানে আপনি কম্পিউটার বেসডে যে টাইপের কোয়েশ্চেন পাবেন পেপার বেসডেও সেই টাইপের প্রশ্নই পাবেন। মার্কও সিমিলার থাকবে এবং
টাইমটাও সেম থাকবে, মার্কও সেম থাকবে, টাইমও সেম থাকবে। একই সময়ের মধ্যে একই মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হবে। কম্পিউটার বেসটাতে একটা মাত্রই পার্থক্য, সেটা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো কম্পিউটার স্ক্রিনে আসবে, প্রশ্নগুলো পেপারে আসবে না, কম্পিউটার স্ক্রিনে আসবে। যেই যেই ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হবে কম্পিউটারের মধ্যে, ইনস্ট্রাকশনগুলো প্রপারলি ফলো করবেন, তাইলে এক্সামটা খুবই সহজে দিতে পারবেন। এরই মধ্যে কিন্তু আমাদের আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনের ফরম্যাট নিয়ে আলোচনাটা শেষ হয়ে গিয়েছে। পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা প্রশ্নের ধরন ধরে ধরে আলোচনা করব। একদম প্রত্যেকটা যত টাইপের প্রশ্ন আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনে এসে থাকে, সবগুলো প্রশ্নের উপর ক্লাস থাকবে, যাতে করে আমরা শিখতে পারি কিভাবে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করে আমরা খুবই সহজে আমাদের জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনটা অ্যাটেন্ড করতে পারি। আশা করি আপনাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস জেনারেল ট্রেনিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু মাল্টিপল চয়েস একই টাইপের টিপস এবং টেকনিক ফলো করলে আমরা দুটো সেকশনারি এমসিকিউ সলভ করতে পারবো। ইনফ্যাক্ট আসলে এমসিকিউ এত কমন টাইপের একটা তিনটা ডিফারেন্ট টাইপের এমসিকিউ প্রশ্ন এসে থাকে। একদম প্রথমে আপনাকে চারটা অপশন দেওয়া থাকতে পারে, একটা কারেক্ট অপশন চুজ করে। এরপরে হয়তোবা 6টা অপশন দেওয়া থাকতে পারে, যার মধ্যে 3টা অ্যান্সার আপনাকে বেছে নিতে বলতে পারে। এখানে যে দুটোর কথা আমরা লাস্টে বললাম, একটা হচ্ছে যে 5টা অপশন আর একটা হচ্ছে 6টা অপশন, এটা কিন্তু একটু কম কমন। নাম্বার 1টাই সবচেয়ে বেশি কমন, যেখানে একটা প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নে 4টা অপশন দেওয়া থাকে এবং 4টা অপশনের মধ্যে যে কোনো একটা আপনাকে সঠিক উত্তর বেছে নিতে হয়। একদম প্রথমে যেই রিডিং প্যাসেজটা আপনাকে দেওয়া আছে করলে আমরা দুটো সেকশনারি এমসিকিউ সলভ করতে পারবো। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস জেনারেল ট্রেনিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আইএলটিএস একাডেমিক সেকশনেও পেয়ে থাকি এবং দুটোই কিন্তু একইভাবে সলভ করা। এটা আসলে এমসিকিউ এত কমন টাইপের একটা প্রশ্ন যে এটা আপনি যেই পরীক্ষায় দেন না কেন, কিছু কমন টেকনিক ফলো করলে যে কোনো পরীক্ষার এমসিকিউ ট্যাকল করা সম্ভব হয়। আচ্ছা, সাধারণত 3টা ডিফারেন্ট টাইপের এমসিকিউ প্রশ্ন এসে থাকে। একদম প্রথমে আপনাকে 4টা অপশন এবং তার মধ্যে দুটো অপশনকে বেছে নিতে বলতে পারে। এরপরে হয়তোবা 6টা অপশন দেওয়া থাকতে পারে, যার মধ্যে 3টা অ্যান্সার আপনাকে বেছে নিতে বলতে পারে। এখানে যে দুটোর কথা আমরা লাস্টে বললাম, একটা হচ্ছে যে 5টা অপশন আর একটা হচ্ছে 6টা অপশন, এটা কিন্তু একটু কম কমন। নাম্বার 1টাই সবচেয়ে বেশি কমন, যেখানে একটা প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নে 4টা অপশন দেওয়া থাকে এবং 4টা অপশনের মধ্যে যে কোনো একটা আপনাকে সঠিক উত্তর বেছে নিতে হয়।
এর পরবর্তীতে আমরা যদি কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, যে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলভ করার সময় কি কি ধরনের স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারি। একদম প্রথমে যেই রিডিং প্যাসেজটা আপনাকে দেয়া আছে, পুরো রিডিং প্যাসেজটা একদম দ্রুত পড়ে নেবেন, যাতে করে সেই রিডিং প্যাসেজের জেনারেল মিনিং বা ওভারঅল এই রিডিং প্যাসেজটাতে কি নিয়ে কথা হচ্ছে এটা যাতে আপনি দ্রুত বুঝে ফেলতে পারেন। এরপরে আপনাকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো সাবধান হয়ে পড়বেন, একদম কেয়ারফুলি প্রশ্নগুলো পড়ে নেবেন। যত ধরনের কিওয়ার্ডস আছে সেই কিওয়ার্ডস গুলোকে ঠিক এইভাবে দাগিয়ে নেবেন। এই কিওয়ার্ডস গুলো দ্বারাই কিন্তু আপনি প্যারাগ্রাফে খুঁজে বের করতে পারবেন যে প্যারাগ্রাফের কোন জায়গায় আপনার অ্যান্সারটা আছে। একটা জিনিস যেটা ভেবে নেবেন কিওয়ার্ড গুলো মার্ক করার সময়, সেটা হচ্ছে যে এই কিওয়ার্ড গুলোকে আর কতভাবে প্যারাগ্রাফে বলা যেতে পারে, কারণ এমন কিন্তু অনেক সময় হয়ে থাকে যে প্যারাগ্রাফে গিয়ে। সো আপনার এটা নিয়েও কেয়ারফুল থাকতে হবে যে আপনি যে কিওয়ার্ডটা দাগাচ্ছেন হুবহু সেই কিওয়ার্ডটা আপনি নাও পেতে পারেন, এই কিওয়ার্ডের একটি কাছাকাছি অর্থের শব্দ আপনি প্যাসেজে গিয়ে পেতে পারেন। যতগুলো চয়েসেস আছে চয়েসেস গুলোকে পড়ে নেবেন এবং যত কিওয়ার্ডস আছে সেখানেও কিওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করে নেবেন। তো আপনি কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলোকে আন্ডারলাইন করলেন, চয়েসেসের কিওয়ার্ড গুলোকেও আন্ডারলাইন করে নিলেন। এরপরে আপনার কাছে যতগুলো ডিফারেন্ট টাইপ অফ অপশনস আছে বা যতগুলো চয়েসেস রয়েছে, প্রত্যেকটা চয়েসের মধ্যে কি পার্থক্য, কোনো চয়েস কি একটা আরেকটার মতো বহু নাকি কিছু পার্থক্য আছে, এটা নিয়েও হালকা পাতলা একটু ভেবে রাখবেন। আর আপনি যেটা করবেন হচ্ছে যে চয়েসগুলো পড়ে একটা গেস করবেন যে আচ্ছা এর মধ্যে কোনটা সঠিক উত্তর হতে পারে। এটা কিন্তু আপনার একদম সার্টেন বা নিশ্চিত কনফার্ম আনসার না, এটা আপনি জাস্ট একটা অ্যানসার গেস করে রাখছেন। মনে করেন যে ওই অ্যানসারটাকে একটু ফেভার করে রাখছেন যে আচ্ছা এটা অ্যানসার হতে পারে। এরপরে আপনি টেক্সটটা পুনরায় পড়বেন। আপনি টেক্সটটা পড়বেন, পড়ে আপনি যে কিওয়ার্ডস গুলো দাগিয়েছেন এবং সেই কিওয়ার্ডসের যত ধরনের সিনোনিমস বা প্যারাফ্রেজ নিয়ে আপনি একটু ভেবেছেন সেগুলোকে লোকেট করার চেষ্টা করবেন প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফের কোন জায়গায় একই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে বা একই কাছাকাছি অর্থের শব্দ কিওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সেটা বের করার চেষ্টা করবেন। যেই পার্টে আপনি কিওয়ার্ডটা খুঁজে পাবেন বা কিওয়ার্ডের কাছাকাছি অর্থের কোনো শব্দ খুঁজে পাবেন সেই পার্টটাকে অনেক কেয়ারফুলি পড়তে হবে, অনেক সাবধান হয়ে পড়তে হবে। একটু চিন্তা করে দেখবেন যে কোনো অর্থের পার্থক্য আছে নাকি, অর্থগুলো বেশি কাছাকাছি অর্থের নাকি, এটা নিয়েও একটু চিন্তা করে নেবেন। শুধুমাত্র যে অপশনগুলো সঠিক সেটা নিয়ে কিন্তু ভাববেন না, যে অপশনগুলো একদম পুরোপুরি ভুল। এরপরে কোয়েশ্চেনটা আরেকবার করবেন এবং একদম কনফার্ম হয়ে আপনার ফাইনাল চয়েসটা মার্ক করবেন। আপনি কোনটা ফাইনালি অ্যান্সার হিসেবে বেছে নিয়েছেন সেটা মার্ক করে নেবেন। এরপর আমরা কথা বলবো কিছু টিপস নিয়ে, যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের কাজে আসবে। একদম প্রথম যে টিপটা, সেটা খুবই কার্যকরী একটা টিপ, সেটা হচ্ছে আপনি যেই অ্যান্সারগুলো খুঁজে পাবেন সেই অ্যান্সারগুলো টেক্সটের অর্ডারে আসবে। মানে আপনি যদি কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার প্যারাগ্রাফ নাম্বার 1 এর লাইন নাম্বার 5 এ পান, আপনি কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার প্যারাগ্রাফ নাম্বার 1 এর লাইন নাম্বার 5 এর পরের লাইন থেকে পাবেন। তো আপনার এর আগের লাইনগুলো আরেকবার করে পড়ার দরকার নেই, ঠিক ওই সিকোয়েন্সেই কিন্তু প্রশ্নগুলো আসে। অফেন দেখা যায় যে আপনাকে যে 4টা অপশন দেওয়া হয়েছে তার মধ্যে দুটো একদমই সম্ভব না যে অ্যান্সার হবে, মানে খুবই খুবই অদ্ভুত দুটো অপশন থাকে যেগুলো কোনোভাবেই অ্যান্সার হওয়া সম্ভব না। তো সেই অ্যান্সারগুলোকে আপনি এলিমিনেট করে দিবেন এবং আপনার কাছে তখন হাতে বাকি থাকবে আর দুটো অপশন। এই দুটো অপশনের মধ্যে কি কি ধরনের অর্থের পার্থক্য রয়েছে এটা নিয়েও একটু ভেবে নেন এবং আপনার সঠিক অ্যান্সারটা বেছে নিন। আপনি যদি কোনো কারণে অনিশ্চিত হয়ে থাকেন যে 2টা বা 3টা বাক্যের মধ্যে অর্থের পার্থক্যটা কি, আপনি চেষ্টা করবেন সেগুলোকে নিজের শব্দে একটু প্যারাফ্রেজ করার বা রিফ্রেজ করার, নিজের শব্দে একটু সেই সেন্টেন্স গুলোকে ভাবা, তাহলে আপনি হয়তোবা একটু কি পার্থক্য তাদের মধ্যে রয়েছে সেটা নিয়ে ভাবতে পারবেন। আরেকটা যেটা আছে হচ্ছে ডিস্ট্রাক্টর। কিছু কিছু টেক্সটে, অনেক সময় সব টেক্সটে অ্যাকচুয়ালি অনেক তথ্য থাকে যে তথ্যগুলো আসলে আপনার যে অ্যান্সারটা প্রয়োজন সেই অ্যান্সারের সাথে ডিরেক্টলি কোনো সম্পর্ক থাকে না। সেগুলো হচ্ছে এক্সট্রা কিছু কনফিউজিং ইনফরমেশন আপনাকে দিয়ে রাখে, আপনাকে একটু কনফিউজ করার জন্য, আপনাকে একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য। তো এগুলো দেখে কনফিউজ হবেন না, কোয়েশ্চেনটা খুবই কেয়ারফুলি পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে প্রশ্ন থেকে আপনার থেকে কি চাওয়া হচ্ছে, প্রশ্নটা আপনার থেকে কি চাচ্ছে ওটা বুঝতে পারলে কিন্তু আপনি অ্যান্সারটা কি হবে সেটা আরো বেটার বুঝতে পারবেন। আর আপনার যদি সময় শেষ হয়ে যেতে থাকে, মনে করেন আপনার সময় শেষ হয়ে যাচ্ছে আর আপনি অ্যান্সারটা একদম কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, তবে আমি বলবো জায়গার একটা গেস করে অ্যান্সারটা দিয়ে দেন, কারণ আইএলটিএস এ নেগেটিভ মার্কিং কিন্তু হয় না। আর উল্টা দেখা যাবে হচ্ছে যে আপনি গেস করে যদি সঠিক অ্যান্সার নাও পান, আপনার কিন্তু একটা 25% চান্স রয়ে যায় সেই অ্যান্সারটা কারেক্টলি গেস করার, কারণ নেগেটিভ মার্কিং নাই, অপশন 4টা আছে, প্রত্যেকটা অপশনই 25% চান্স আছে কারেক্ট হওয়ার। একটা গেস ওয়ার্ক করে হলেও একটা অ্যান্সার বেছে নিতে পারেন, কিন্তু বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ অবশ্যই আপনার হাতে তো বেশি সময় নেই। এমসিকিউ প্রশ্ন রয়েছে এই প্যারাগ্রাফের শেষে, সেগুলোকে সলভ করার চেষ্টা করব। ফার্স্ট টেস্ট টু প্রেডিক্ট অ্যালজাইমার্স। আমরা কিন্তু এখানে টাইটেলটা দেখেই বুঝে যাচ্ছি যে এখানে আমাদের থেকে কি চাওয়া হয়েছে। আমাদেরকে চাওয়া হয়েছে যে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে অ্যালজাইমার্স নিয়ে বা অ্যালজাইমার্স প্রেডিক্ট করার জন্য যে প্রথম টেস্টটা তৈরি করা হয়েছে সেটা নিয়ে আমাদেরকে তার কিছু তথ্য দিবে। আচ্ছা, আমরা একটু পড়ে দেখি। The world's first blood test to predict
Alzheimer's disease before symptoms occur has been developed. যে পৃথিবীর প্রথম একটা ব্লাড টেস্ট যেটা আলজাইমার্স প্রেডিক্ট করতে পারে আলজাইমার্স এর কোনো ধরনের সিম্পটমস এর আগে, it is 2 or 3 years before the symptoms start, but it might be able to predict Alzheimer's decades earlier. মানে হচ্ছে যে টেস্টটা আমাদের ব্লাডে কিছু কেমিক্যালস এর দ্বারা আইডেন্টিফাই করার চেষ্টা করে। মানে টেস্টটা তিনটা কেমিক্যালকে আইডেন্টিফাই করে যেটা আমাদের ব্লাডে থাকে 2 to 3 years before the symptoms start, মানে সিম্পটম শুরু হওয়ার 2 থেকে 3 বছর আগে ওগুলো আমাদের ব্লাডে উপস্থিত থাকে। বাট ইট মাইট বি এবল টু প্রেডিক্ট আলজাইমার্স ডেকেডস আর্লিয়ার, কিন্তু এই টেস্টটা দ্বারা আমরা কিন্তু আলজাইমার্স আরো অনেক আগে ডিটেক্ট করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলেছে? গ্লোবালি 35 মিলিয়ন পিপল আর লিভিং উইথ আলজাইমার্স, মানে পুরো পৃথিবী জুড়ে 35 মিলিয়ন পিপল আলজাইমার্স থেকে সাফার করছে। It is characterized by a toxic buildup of amyloid and tau proteins in the brain, which destroys the neurons. মানে এটা হচ্ছে কি কারণে হয়? আমাদের ব্রেইনে যখন অ্যামিলয়েড এবং টাউ প্রোটিনস জমে যায় টক্সিক ভাবে। Several blood tests can diagnose the disease, but until now, none has had the sensitivity to predict its onset. মানে হলো অনেক ব্লাড টেস্টই এই ডিজিজটাকে ডায়াগনোজ করতে পারে বা ডিটেক্ট করতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো টেস্টই এমন তৈরি হয়নি যেটা হচ্ছে এটাকে প্রিডিক্ট করতে পারে, হওয়ার আগেই বলে দিতে পারে যে আপনার অ্যালজাইমার্স হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। এর পরবর্তী প্যাসেজে আমাদের প্যারাগ্রাফে কি বলেছে? But with no treatments available, would anyone want to take these tests? যে কোনো ধরনের ট্রিটমেন্ট যেহেতু এখন পর্যন্ত অ্যাভেলেবল নেই, কেউ কি চাবে এই টেস্টগুলো করতে? Mapstone says, in my experience, the majority, বেশিরভাগ মানুষই জানতে চায় যে তাদের জীবনে কোনো এক পর্যায়ে গিয়ে আলজাইমার্স হবে নাকি। They believe that knowledge is power, particularly when it comes to your own health. তারা মনে করে যে আমাদের নলেজ থাকাটাই আমাদের পাওয়ারের ব্যাপার, স্পেশালি যখন এটা আমাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে হয়। We may not have any therapy yet, but these are things we can, but there are things family members যে আমরা হয়তোবা কোনো ধরনের থেরাপি হয়তোবা পাবো না, কারণ অ্যালজাইমার্সের পুরো কিওরটা এখনো নেই, কিন্তু অন্য অনেক কিছুই করতে পারবো। যেমন আমরা আমাদের টাকা পয়সা, লিগ্যাল অ্যাফেয়ারগুলোকে একটু সর্ট করতে পারবো, ভবিষ্যতে কিভাবে আমরা নিজেদের খেয়াল রাখবো সেটা নিয়ে একটু সর্ট করতে পারবো, আর আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে জানিয়ে দিতে পারবো। একদম প্রথম প্রশ্নটা যদি দেখি, খেয়াল করে দেখবেন, দ্য টেস্ট ক্যান প্রেডিক্ট আলজাইমার্স। আমাদেরকে অপশন দেওয়া আছে 2 to 3 years before the illness begins, 2 to 3 years before, 2 to 3 years from the start of the symptoms, এবং a decade before। মানে টেস্টটা আলজাইমার্সকে প্রেডিক্ট করতে পারে ইলনেসটি শুরু হওয়ার 2 থেকে 3 বছর আগে, নাকি সিম্পটমগুলো শুরু হওয়ার 2 থেকে 3 বছরের মধ্যে, যে 2 to 3 years from the start of the symptoms, নাকি a decade before, নাকি আলজাইমার্স হওয়ার 10 বছর আগে। এখানে আমাদেরকে একদম প্রথম প্যারাগ্রাফে কি বলেছিল? The test identifies 10 chemicals in the blood associated with the disease 2 to 3 years before the symptoms start, but it might be able to predict Alzheimer's decades earlier. মানে আলজাইমার্স এর তো সিম্পটম অল্প করে শুরু হয়, কিন্তু ফুল সিম্পটম গুলো তো অনেক পরে গিয়ে হয়। কিন্তু এই যে টেস্টটা রয়েছে, এটা সিম্পটম শুরু হওয়ারও 2 থেকে 3 বছর আগে আমাদেরকে আলজাইমার্স ডিটেক্ট করতে সাহায্য করে। তার মানে 2 to 3 years before the illness begins, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এটা আমাদেরকে ইলনেসটা শুরু হওয়ারই 2-3 বছর আগে থেকে, সিম্পটম গুলো হওয়ারই 2-3 বছর আগে থেকে আমাদেরকে ধারণা দেয় যে কাদের আলজাইমার্স হওয়ার বেশি সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদেরকে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দিস টেস্ট ইজ দ্য ফার্স্ট ব্লাড টেস্ট which can, number 1, কিওর আলজাইমার্স। মানে এটা হচ্ছে প্রথম এরকম ব্লাড টেস্ট যেটা আলজাইমার্স কিওর করে ফেলতে পারে, ঠিক করে ফেলতে পারে। এস্টিমেট দ্য স্টার্ট অফ দ্য ডিজিজ, মানে আমাদেরকে একটু ধারণা দিতে পারে যে এই ডিজিজটা কখন শুরু হতে পারে। ডায়াগনোজ দ্য ডিজিজ, যে এই ডিজিজটাকে খুঁজে বের করতে পারে। এখন প্রথমত আমরা কিন্তু এই পুরো প্যাসেজ আলজাইমার্স যে হয়েছে, ডায়াগনোজ করা মানে কি, যে আইডেন্টিফাই করা যে আপনার আলজাইমার্স হয়েছে, এই ধরনের টেস্ট কিন্তু আগে থেকেই ছিল। কিন্তু এই যে ব্লাড টেস্টটা রয়েছে, এই ব্লাড টেস্টটা অন্যগুলো টেস্টের থেকে ভিন্ন, কারণ এটা আমাদেরকে বলতে পারে যে আলজাইমার্স আমাদের হবে নাকি হবে না, এবং হলেও কবে হতে পারে। কোথায় আমরা এই ইনফরমেশনটা পেয়েছি? Several blood tests can diagnose the disease, but until now none has had the sensitivity to predict its onset. যে অনেক ধরনের ব্লাড টেস্ট আছে যারা ডিজিজটাকে ডায়াগনোজ করতে পারে, যে ডিজিজটা যে আপনার হয়েছে এটা আপনাকে বলতে পারে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো ধরনের টেস্ট ছিল না যেটা হচ্ছে এই ডিজিজের শুরুটা প্রেডিক্ট করতে পারে, যে শুরু হওয়ার আগে থেকেই বলতে পারে যে এই ডিজিজটা আপনার হওয়ার একটা চান্স রয়েছে। তার মানে আমাদের উত্তর কোনটা হতে পারে? ইট ক্যান এস্টিমেট দ্য স্টার্ট অফ দ্য ডিজিজ। কারণটা অবশ্যই আলজাইমার্সকে কিওর করতে পারে না, এটা কিন্তু কোথাও বলেনি, এখনো ইনফ্যাক্ট বলেছে প্যাসেজে যে আলজাইমার্সকে এখনো কিওর করার মতো কিন্তু কোনো সলিউশন বা থেরাপি নেই। তাহলে একমাত্র অপশন থাকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজিজ বা এই রোগের শুরুটা নিয়ে আন্দাজ করতে বা এস্টিমেট করতে সাহায্য করে। তার মানে ইট ক্যান হেল্প আস এস্টিমেট দ্য স্টার্ট অফ দ্য ডিজিজ। কারণ এস্টিমেট দ্য স্টার্ট এবং প্রেডিক্ট ইটস অনসেট দুটোই কিন্তু একই কথা। দ্য স্টার্ট অফ দ্য ডিজিজ বলা, আবার
প্যাসেজে গিয়ে বলা হচ্ছে প্রিডিক্ট রেসপন্সেস। সো ভিন্নভাবে একই কথা হলো, প্যারাফ্রেজ করা নিয়ে অনেক সাবধান থাকতে হবে। 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, ম্যাপস্টোন বিলিভস দ্যাট দিস টেস্ট উইল হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড আলজাইমার্স, যে এই টেস্টটা মানুষজনকে আলজাইমার্স বুঝতে সাহায্য করবে। পিপল ওয়ান্ট টু নো অ্যাবাউট देयर হেলথ, মানুষজন তাদের হেলথ সম্পর্কে জানতে চায়। পিপল ওয়ান্ট পাওয়ার, মানুষজন পাওয়ার চায়। এইখানে এটার অ্যানসারটা আমরা কি দেখেছিলাম, ম্যাপস্টোন কি বলেছে, ইন মাই এক্সপেরিয়েন্স মেজরিটি অফ পিপল আর ভেরি ইন্টারেস্টেড টু নো whether they will get Alzheimer's. They believe knowledge is power. ওরা বিশ্বাস করে যে বিদ্যা হচ্ছে শক্তির মতো। So people don't want power. মানুষজন পাওয়ার চায় না, ওরা বিশ্বাস করে যে knowledge is power. সেটা আমরা রুল আউট করে দিলাম। Particularly when it comes to your own health, যে আমরা আমাদের বিশেষ করে আমাদের হেলথ সম্পর্কে আমরা যত বেশি জানি, যত বেশি জ্ঞান রাখি, তত আমরা পাওয়ারফুল হব। People want to know about, মানুষজন অলরেডি জানে যে Alzheimer's কেমনে হয়, কেন হয়, সবই জানে, ওরা কিন্তু Alzheimer's প্রিডিক্ট করতে পারে না। তো এই তথ্যটা কোথাও দেওয়া নেই যে এই টেস্টটা আমাদেরকে Alzheimer'sকে বুঝতে সাহায্য করবে। উল্টা আমাদেরকে এটা বলা আছে যে সব মানুষই তাদের হেলথ নিয়ে আসলে জানতে চায় এবং তারা মনে করে নলেজ ইজ পাওয়ার, স্পেশালি when it comes to your own health. You believe knowledge is power, particularly when it comes to your own health. এই প্যারাগ্রাফটাতেই আমরা কিন্তু আমাদের অ্যানসারটা পেয়ে গিয়েছি। এর মধ্যে আমাদের এমসিকিউ ক্লাসটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কি কি ইজি টিপস এবং টেকনিক্স ব্যবহার করে আপনারা এমসিকিউ প্রশ্নগুলো খুবই সহজে সমাধান করতে পারবেন। আপনাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন। See you in the next class. আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা IELTS রিডিং এর জেনারেল ট্রেনিং সেকশনের প্যারাগ্রাফ হেডিং নিয়ে আলোচনা করেছি। প্যারাগ্রাফ হেডিং ম্যাচিং করা এবং প্যারাগ্রাফ ইনফরমেশন ম্যাচিং করার জন্য টিপস এন্ড টেকনিকস গুলো কিন্তু খানিকটা সিমিলার। শুধু একটা মাত্র পার্থক্য হচ্ছে যে ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং এর ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলা হবে সেটা হচ্ছে যে আপনাদের কিছু হেডিং দেওয়া হবে, বলা হবে যে প্যারাগ্রাফের সাথে কোন হেডিংটা মিলে, মানে কোন হেডিংটা কোন প্যারাগ্রাফের হেডিং হতে পারে সেটা নির্ণয় করো। প্যারাগ্রাফ ইনফরমেশনের ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য হলো যে তারা আপনাদেরকে বলে দিবে একটা তথ্য এবং বলবে যে এই তথ্যটা কোন প্যারাগ্রাফে বলা হয়েছে সেটা নির্ণয় করো। তো টিপস এন্ড টেকনিক কিন্তু মোটামুটি সেম, আপনাকে জাস্ট ভিন্ন জিনিস খুঁজে বের করতে হবে, এটাই। প্যারাগ্রাফ হেডিং এ আমরা একটি প্যারাগ্রাফের মূল ভাব নিয়ে কাজ করি, ঠিক আছে? তো আমরা পুরো প্যারাগ্রাফের ধারণা নিয়ে একটা প্যারাগ্রাফ হেডিং বের করতে চেষ্টা করি, যে হেডিংটা আমাদেরকে পুরো প্যারাগ্রাফের ধারণাটা দিয়ে দিচ্ছে। ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশনে একটা জিনিস যেটা পার্থক্য সেটা হচ্ছে যে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশনে আমাদেরকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে হয়, স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করতে হয়। এই যে স্পেসিফিক ইনফরমেশন গুলো খুঁজে বের করতে হচ্ছে, এগুলোর জন্য কিন্তু আমাদের প্যারাগ্রাফটা আরো অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে যে প্যারাগ্রাফে এক্স্যাক্টলি কোন জায়গায় এই তথ্যটা উপস্থিত রয়েছে। আমরা যদি কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি যে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করলে একটু সহজভাবে করতে পারবো, তার মধ্যে একদম প্রথম হচ্ছে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পুরো আমরা টেক্সটটা একবার দ্রুত পড়ে ফেলবো। আমরা কিন্তু ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং এর ক্ষেত্রেও একই জিনিস করেছিলাম, একদম শুরুতে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দ্রুত টেক্সটটা পড়ে ফেলেছিলাম। এরপরে যে স্টেটমেন্ট গুলো আপনাকে দেওয়া রয়েছে সেই স্টেটমেন্ট গুলো একটু মনোযোগ দিয়ে কেয়ারফুলি পড়ে নেবেন। প্রশ্নে যে কিওয়ার্ড গুলো রয়েছে, যে ফ্রেজেস গুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করুন। কিওয়ার্ড গুলোকে এইভাবে দাগিয়ে নিন, সেই কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো কি কি সিনোনিম ও প্যারাফ্রেজ রিডিং টেস্টে ব্যবহার হতে পারে, সে না যে আপনার প্যারাগ্রাফে হুবহু সেই সেম শব্দ ব্যবহার করে আপনাকে তারা বলবে। অনেক সময় দেখা যায় যে প্রশ্নে এক ধরনের স্টেটমেন্ট থাকে, প্যারাগ্রাফে গিয়ে একই অর্থের স্টেটমেন্টটি ভিন্ন শব্দ ব্যবহার করে বলা হয়ে থাকে। তো আপনি প্রশ্নের স্টেটমেন্টগুলো পড়ার পর একটু যাচাই বাছাই করে নেবেন যেটাকে আর কতভাবে বলা যেতে পারে, একটু চিন্তা করে রাখবেন।
প্রশ্নের স্টেটমেন্টটা টেক্সটে কোন প্যারাগ্রাফে আছে সেটা লোকেট করতে হবে। বেশিরভাগ সময় প্রশ্নের স্টেটমেন্টটি হুবহু প্যারাগ্রাফের সাথে মিলে না, একই অর্থের হয় কিন্তু ভিন্ন শব্দ ব্যবহার করে করা হয়। যে স্টেটমেন্টটা বা তার কাছাকাছি অর্থের যে স্টেটমেন্টটা আপনি খুঁজছেন সেটা টেক্সটে লোকেট করতে পারলে সেটাকে ঠিক এইভাবে আন্ডারলাইন করে রেখে দিবেন। আন্ডারলাইন সেন্টেন্সটি প্রশ্নের স্টেটমেন্টের সাথে মিলে না কিনা সেটা যাচাই করবেন এবং যাচাই করার পরে আপনার উত্তরটাকে ফাইনাল করে ফেলবেন, তাইলেই কিন্তু আপনার কাজটা হয়ে যায়। প্রত্যেকটি প্রশ্নের জন্য স্টেপস নাম্বার 2 to 4 রিপিট করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের ইনফরমেশনটা ম্যাচ করে ফেলবেন। এর পরবর্তীতে আমরা একদম শেষে উত্তর করবেন। কেন এই আইটেমটা আপনি যদি শেষে উত্তর করেন, এর আগে প্রশ্নগুলো উত্তর করার সময় আপনি কিন্তু প্যারাগ্রাফটা অনেকবার পড়ে ফেলেছেন, অনেকবার ভালো করে প্যারাগ্রাফ সম্পর্কে ধারণাও পেয়ে গিয়েছেন। তো আপনার একটা মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে যে পুরো প্যাসেজটা কি কি প্যারাগ্রাফ রয়েছে, পুরো প্যাসেজে কোন জায়গায় কি কি জিনিস নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা কিন্তু একটু ধারণাও করে নিতে পারবো। তো আমরা যদি লাস্টে আনসার করি ততক্ষণে আমাদের প্যাসেজ সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে যায়। প্রশ্নে যে নামগুলো দেওয়া হয়েছে, জায়গার নাম দেওয়া হয়েছে, নাম্বার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু আইডেন্টিফাই করুন, কারণ সেগুলি টেক্সটে খুঁজে পাওয়া কিন্তু সহজ। প্রশ্নে অনেক সময় নাম বলা হয়, প্লেসের বা জায়গার নাম বলা হয়, নাম্বারস বলা হয়ে থাকে, সেগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন সেগুলো কিন্তু টেক্সটে খুঁজে বের করা সহজ, কারণ সেগুলোর নাম কিন্তু প্যারাফ্রেজ হয় না, সেগুলো কিন্তু হুবহু টেক্সটে এবং প্রশ্নে সেম ভাবেই থাকে। সিনোনিমস বা প্যারাফ্রেজ সম্পর্কে খুবই সচেতন থাকবেন। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, প্রশ্নে যদি 34% বলা হয়ে থাকে তাহলে টেক্সটে সে ফুল থাকতে হবে, কারণ প্রশ্নে যদি 34% বলে, টেক্সটে যদি জাস্ট ওভার আ থার্ড বলে, একই কিন্তু অর্থ ভিন্ন শব্দ ব্যবহার করে একই অর্থ প্রকাশ করা হয়েছে। সেম গোজ ফর অ্যাবাউট আ থার্ড, অ্যাবাউট আ থার্ডের অর্থও কিন্তু সেম, জাস্ট শব্দগুলো ভিন্ন। তো প্যারাফ্রেজ গুলো নিয়ে একদম সচেতন থাকবে। বলা হয়েছে হবিজ ফর দ্য এল্ডারলি। টাইটেলটা পড়ে আমরা কিন্তু এখানে বুঝতে পেরেছি যে এখানে বয়স্কদের যে ধরনের হবিগুলো বা শখের কাজ থাকা যায় সেগুলো নিয়ে কথা বলছে। একদম প্রথমে রয়েছে হলো কার্ড মেকিং। This has become an increasingly popular hobby as it's very easy to start and cards can be as simple or complicated as skills allow. মানে এটা দিন দিন অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে একটি শখের কাজ হিসেবে। আর কার্ড খেলা খুব সহজেই শুরু করা যায়, কারণ আমরা আমাদের স্কিল লেভেল অনুযায়ী কার্ডের গেমগুলোকে সহজও করতে পারি আবার কঠিনও করতে পারি। Best of all, it's a lovely way for your parents to send wishes to all family and friends. মানে এই যে কার্ড মেকিং রয়েছে, আমরা যে কার্ডের লেভেলগুলোকে কমপ্লেক্স বানাতে পারি, সহজ বানাতে পারি আমাদের স্কিল লেভেল অনুযায়ী, এটা কিন্তু প্যারেন্টসদের জন্য খুবই ভালো, কারণ প্যারেন্টসরা এটার কারণে কার্ড বানিয়ে অন্যদেরকে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে বিভিন্ন ওকেশনে উইশ করতে পারে। বুঝে গেল? দ্বিতীয় প্যারাগ্রাফে তারা আমাদেরকে বলেছে আর্টের কথা। This can be done at your parents' home or in a local art class. মানে এটা আপনার বাবা মার ঘরেও হতে পারে, আবার একটি লোকাল আর্ট ক্লাসেও হতে পারে। It can be painting, drawing, sculpture or pottery. মানে painting, drawing, sculpture, pottery সবগুলো এটা হতে পারে। It does not matter how skilled your parent is, as there are opportunities for all levels. এটা আসলে ম্যাটার করে না যে তোমার প্যারেন্ট কতটুকু স্কিল, কারণ সব ধরনের লেভেলের মানুষজনের জন্য এখানে অপরচুনিটি রয়েছে। Just give it a go. The creative process is very absorbing and rewarding, and it is a great way for the elderly relative to meet new people. যে এটা একবার ট্রাই করে দেখো, এখানে যে ক্রিয়েটিভ প্রসেসটা আছে এটা খুবই রিওয়ার্ডিং, মানে এখান থেকে আমরা অনেক কিছু পাই, and it is a great way for your elderly relative to meet new people. এর মাধ্যমে আপনার যে বয়স্ক আত্মীয়টা আছে সে অনেকজনের সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ পাবে। Learning to use the internet, এটা আরেকটা হবে, মানে ইন্টারনেট ব্যবহার করতে শেখা। If your aging parent likes the look of new technology but has never learned how to use it, the internet is very easy once someone has shown them how. যে আপনার বয়স্ক বাবা মা যদি টেকনোলজি পছন্দ করে থাকে কিন্তু কখনো সেটা ব্যবহার করা শিখেনি, ইন্টারনেট কিন্তু তার জন্য খুবই ভালো একটা উপায় হতে পারে, যার মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারবে শুধুমাত্র কেউ যদি তাকে একটু শিখিয়ে দেয়। It opens up a whole new world of information and they will be able to keep in touch easily with children and grandchildren via email. যে অনেক ধরনের নতুন পসিবিলিটি এটা আমাদের জন্য তৈরি করে দেয় এবং এর মাধ্যমে তারা তাদের নাতি নাতনিদের সাথে অনেক সহজেই কন্ট্যাক্টে থাকতে পারবে ইমেলের মাধ্যমে। আমরা কিন্তু কার্ড মেকিং, আর্ট এবং লার্নিং টু ইউজ দ্য ইন্টারনেট নিয়ে পড়ে ফেলেছি। আমরা এবার প্রশ্নগুলো দেখবো। আমাদেরকে প্রথমে কি বলেছে, which section contains the following information, মানে কোন সেকশনে এই ইনফরমেশন গুলো রয়েছে। রাইট দ্য কারেক্ট লেটার, খুবই গুরুত্বপূর্ণ। A to C as your answer, মানে হচ্ছে আমাদেরকে খেয়াল করে দেবেন এখানে প্যারাগ্রাফে A, B প্যারাগ্রাফের লেবেলটা অ্যানসার হিসেবে দিতে হবে। প্রথমে আমাদেরকে কি বলেছে, a way to learn new methods of communication. A way to learn new methods of communication, মানে নতুন কথাবার্তা বলার উপায় বা নতুন কমিউনিকেট করার উপায় শেখানোর একটি পদ্ধতি আমরা বের করতে পেরেছি। আচ্ছা, তো তাহলে কোন প্যারাগ্রাফে এই কথাটা বলা হয়েছে যে আমরা একটা নতুন মেথড অফ কমিউনিকেশন নিয়ে কথা বলছি? আমরা একটু দেখে নিই। আমরা যদি একটু ফেরত গিয়ে অ্যানসারটা খুঁজে বের করার চেষ্টা করি, কি দেখবো? আমাদের এখানে প্রথমে বলা হয়েছে ওয়ে টু লার্ন নিউ মেথডস অফ কমিউনিকেশন, মানে নতুন কিছু কমিউনিকেট করার উপায়। সেটা কোথায় রয়েছে একটু দেখে নিই তো। এই জায়গাটাতে আমরা পড়েছিলাম যে the internet is very easy once someone has shown them how,
মানে ইন্টারনেট ব্যবহার করা আসলে অনেক সহজ যদি আমাদেরকে কেউ শিখিয়ে দেয়। It opens up a whole new world of information and they will be able to keep in touch easily with their children and grandchildren via email. মানে হচ্ছে যে একটা নতুন পুরো কমপ্লিটলি নতুন একটা বিশ্ব তাদের জন্য খুলে দেয় এবং এর মাধ্যমে তারা সহজেই তাদের নাতি নাতিদের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখতে পারবে। এটাই কিন্তু একটা নতুন ফর্ম অফ কমিউনিকেশন, মানে আমরা বাবা মাদের জন্য একটি নতুন ফর্ম অফ কমিউনিকেশন তৈরি করে দিতে পারছি ইন্টারনেট ব্যবহার করা শিখিয়ে দেওয়ার মাধ্যমে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি, a way to socialize, মানে অন্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার, সোশ্যালাইজ করার একটি উপায়। খুব দক্ষ আছে আর্ট নিয়ে, এটা আসলে ম্যাটার করে না, এটা সবাই, এটা খুব বেশি রিওয়ার্ডিং, এখান থেকে অনেক পাওয়া যায়। and it is a great way for your elderly relatives to meet new people. এটা একটি খুবই অসাধারণ উপায় তোমার বয়স্ক আত্মীয়দের অন্যদের সাথে দেখা করিয়ে দেওয়ার। আমরা এখানে প্রশ্নে পেয়েছিলাম a way to socialize এবং এই অ্যানসারটা আমরা পেয়ে গিয়েছি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ নাম্বার বি তে, যেখানে আমাদেরকে বলেছে যে it's a great way for your elderly relative to meet new people, কি নতুন মানুষজনের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার খুবই ভালো একটা উপায় হচ্ছে আর্ট ক্লাসে ভর্তি করিয়ে দেওয়া। আমরা দেখেছি যে to learn new methods of communication, এটা রয়েছে হলো অ্যানসারটা খুঁজে পাচ্ছি। ইমেল হচ্ছে একটি নতুন মেথড অফ কমিউনিকেশন বাবা মাদের জন্য, এন্ড ইন্টারনেট ইউজ করার মাধ্যমে তারা এই ইমেল করে তাদের নাতি নাতনিদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। সো এই নিউ মেথড অফ কমিউনিকেশন হচ্ছে ইমেল। এই কারণে আমরা বুঝতে পেরেছি যে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যানসার। তারপরে আমরা অ্যানসার দিয়েছিলাম অপশন বি, যেটা সঠিক হয়েছে। কেন? Creative process is a very absorbing and rewarding and it is a great way for your elderly relative to meet new people. বয়স্ক আত্মীয়দেরকে অন্য মানুষজনের সঙ্গে দেখা করার একটি সিস্টেম তৈরি করে দেয় বা উপায় তৈরি করে দেয়। এই কারণেই আর্ট খুবই ভালো একটা হবি এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের অপশন ডিটাই সঠিক উত্তর। এরই মধ্যে কিন্তু আমাদের প্যারাগ্রাফ ইনফরমেশন ম্যাচিং এর ক্লাসটা শেষ হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে প্যারাগ্রাফ ইনফরমেশন ম্যাচ করা নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আইএলটিএস রিডিং এর জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশন নিয়ে। পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন। See you in the next class. আলোচনা করব ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। খুবই সহজ। এখানে আপনাকে একটি বাক্য দেওয়া থাকবে, বাক্যের শেষের অংশটুকু ফাঁকা থাকবে বা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে এবং আপনাকে কিছু অপশন থেকে বেছে নিতে হবে যে সেই বাক্যের এন্ডিং কি হতে পারে। আমরা এবার আমাদের ক্লাসটা টাইপ অফ এন্ডিংও দেওয়া থাকবে এবং আপনাকে এন্ডিংটা সেই সেন্টেন্সের সাথে ম্যাচ যাবে। একদম প্রথমে যে প্রশ্নটা আপনি পড়বেন সেটা খুব সাবধানে পড়বেন। প্রশ্নে আপনাদের থেকে কি চাওয়া হচ্ছে বোঝার চেষ্টা করবেন। ইনকমপ্লিট সেন্টেন্স গুলোকে প্রথমে পড়বেন। ডোন্ট লুক এট দ্য এন্ডিংস ইয়েট, মানে যে এন্ডিং গুলোর লিস্ট আপনাকে দেওয়া আছে সেই এন্ডিং গুলো এখনো পড়ার দরকার নাই। প্রথমেই ট্রাই করবেন হচ্ছে আপনার যে ইনকমপ্লিট সেন্টেন্সেস গুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়ার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মিন, মানে আপনি যে ইনকমপ্লিট সেন্টেন্স গুলো বা এই আনফিনিশড সেন্টেন্স গুলো যে পড়েছেন এখানে কি মূলত মিন করা হচ্ছে, তারা মূলত আপনার থেকে কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। আর যে কোনো কিওয়ার্ড আপনার চোখে পড়ার মতো, যেমন কোনো নাম, কোনো জায়গার নাম, কোনো দিন বা কোনো ডেট, সকল সেই ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলোকে এভাবে দাগিয়ে নেবেন। একটু চিন্তা করে দেখবেন, একটু প্রেডিক্ট করার চেষ্টা করবেন যে আচ্ছা এই সেন্টেন্সের এন্ডিংটা কি হতে পারে, একটু প্রেডিক্ট করার চেষ্টা করবেন বিফোর লুকিং এট দ্য এন্ডিং, মানে এন্ডিং গুলো দেখার আগেই আপনি কি ধরনের সম্ভাব্য হেডিং হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। কি ধরনের ওয়ার্ড টাইপ ওই ব্ল্যাঙ্কে বসতে পারে এটা নিয়েও একটু চিন্তা করবেন। যেমন কিছু কিছু ব্ল্যাঙ্ক দেখলেই হয়তো আপনি বুঝতে পারবেন যে এখানে ভার্ব যা চিন্তা করে আপনি রাখেন, কিন্তু খুব একটা বেশি ডিটেইলে দেখার কিন্তু দরকার নাই। কোনো অবভিয়াস আনসার রয়েছে নাকি বা কোনো এমন উত্তর যেটা বুঝাই যাচ্ছে যে এটার উত্তর, এরকম কোনো অপশন রয়েছে নাকি এটা একটু খেয়াল করে দেখবেন। যত ধরনের এন্ডিং থাকবে যেগুলো ম্যাচ করছে না বা যেগুলো একদম পুরোপুরি যাচ্ছে না, মিলছে না, সেগুলোকে বাদ দিয়ে দিন। সেগুলো নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। আবারও মনে করিয়ে দিচ্ছি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, কলোকেশন, মিনিং সবকিছু নিয়ে একটু সচেতন থাকবেন যে কোন বাক্যের শেষে আসলে একটা নাউন বসার কথা, কোন বাক্য যেই ধরনের এন্ডিং আপনার মনে হয়ে থাকে যে সঠিক হতে পারে সেই এন্ডিং এর সাথে মিলিয়ে ফেলবেন। এন্ড 2-3টা অপশন যদি আপনার মাথায় থেকে থাকে সেটাকেও দরকার হলে নিয়ে নেন, কোনো সমস্যা নেই, সেটাকে নিয়েই চিন্তা করেন। কিন্তু এরপরে আপনি নিয়ে নেন যদি 2-3টা আপনার মনে হয়ে থাকে যে এন্ডিং সঠিক হতে পারে, 2-3টা এন্ডিং কিন্তু কখনোই সঠিক হবে না, যে কোনো একটাই সঠিক হবে। তো আপনি 2-3টা যেটা শর্ট লিস্ট করেছেন সেগুলোকে মিলিয়ে দেখেন, প্যাসেজের সাথেও মিলিয়ে দেখেন, তাহলে আপনি একদম নিশ্চিত হতে পারবেন। সিনোনিমস এবং প্যারাফ্রেজ নিয়ে একটু সাবধান থাকবেন, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রশ্নে স্টেটমেন্ট গুলোতে যেই ধরনের শব্দ ব্যবহার করা হবে আপনার সামনে,
এটা কিন্তু নেসেসারি না যে হুবহু সেই শব্দগুলোই আপনি প্যাসেজে পাবেন। প্যাসেজগুলোতে ভিন্নভাবে শব্দগুলো পাওয়া যেতে পারে, অর্থ একই থাকবে কিন্তু ভিন্ন শব্দ ব্যবহার করে তারা আপনাকে এই অর্থটা বোঝানোর চেষ্টা করবে। যেই পার্ট অফ টেক্সটকে আপনি এখন দেখছেন সেই পার্টটাকে একটু বোঝার চেষ্টা করেন আর একদম সঠিক অ্যান্সারটা বেছে নিন। তো আপনি বুঝতেই পারছেন যে এখানে একবার আপনার টেক্সট পড়তে হচ্ছে, একবার আপনার কোয়েশ্চেনটা পড়তে হচ্ছে, একবার দুইবার একটু সিলেক্ট করা নিয়ে একটু চিন্তাও করতে হচ্ছে, কারণ আপনি কিন্তু শর্ট লিস্ট করে এক দুটো অপশনেও যদি আসেন আপনার পরবর্তীতে টেক্সটটা হয়তো আরেকবার পড়তে হতে পারে। তো আপনার কিন্তু একটু ব্যাক এন্ড ফোর্থ করতে হচ্ছে। এখন আমরা আমাদের স্ক্রিনে একটি স্যাম্পল টেক্সট দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু দ্রুত দেখে নিই যে এই টেক্সটটাতে আমাদেরকে কি বলা হচ্ছে, এরপরে আমরা প্রশ্নগুলো অ্যাটেম্প করব। A US space capsule that could help humans get to Mars is about to make its maiden flight. এর মতো maiden flight মানে হচ্ছে সে এর আগে কখনো ফ্লাই করে নাই, এটা হচ্ছে তার প্রথম ফ্লাইট। Orion will be launched on a Delta rocket out of Cape Canaveral in Florida on a short journey above Earth to test key technologies. মানে এই যে স্পেস ক্যাপসুলটা রয়েছে তার নাম হচ্ছে ওরিয়ন। ওরিয়নকে একটি ডেল্টা রকেটের মাধ্যমে কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডাতে একটি কেপ রয়েছে, সেখান থেকে লঞ্চ করা হবে অন আ শর্ট জার্নি, মানে জার্নিটা খুব একটা বেশি দীর্ঘ হবে না। Above Earth, 2 of the Apollo command ships that took men to the moon in the 1960s and 1970s, but bigger and with cutting-edge systems. যেই ভেহিকলটার যে কনিক্যাল শেপ, মানে কোণের মতো শেপ, এটা হচ্ছে অ্যাপোলোর কমান্ড শিপগুলোর মতো দেখতে, যেই শিপগুলো মানুষদেরকে মুনে নিয়ে গিয়েছিল 1960s এবং 1970s এ। কিন্তু এটা হচ্ছে আরো বড় এবং এই টেকনোলজিগুলো অবশ্যই 1960s এর যে ভেসেলগুলো ছিল সেগুলো থেকে আরো বেশি অ্যাডভান্সড। Given that this is a first outing, there will be no people aboard. মানে এর আগে তো কখনো ওরিয়ন স্পেসে যায় নাই, এটা তার প্রথম ফ্লাইট, কোনো মানুষ সেজন্য তার ভিতরে থাকবে না। পরবর্তী প্যারাগ্রাফে কি বলছে? Nonetheless, the US Space Agency describes the demonstration as a major event. মানে মানুষ না থাকা সত্ত্বেও US Space Agency এটাকে অনেক বড় একটি ইভেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে। NASA has a window in which to launch Orion of about 2.5 hours. মানে নাসার একটা উইন্ডো রয়েছে, একটা টাইম পিরিয়ড রয়েছে যে 2 বা আড়াই, মানে 2.5 hours মানে হচ্ছে আড়াই ঘন্টার একটি উইন্ডোর মধ্যে অরিয়নকে লঞ্চ করতে হবে, which began at about 7:05 লোকাল টাইম। মানে 7:05 লোকাল টাইমে এই টাইম উইন্ডোটা শুরু হয়েছে। 7:05 থেকে শুরু করে আড়াই ঘন্টা অবধি এই সময় আছে তাদের কাছে, এই সময়ের মধ্যেই তাদেরকে এই রকেটটা লঞ্চ করতে হবে। The launch preparations had to be stopped shortly before the opening of the window because the boat strayed into the eastern part of the launch range. মানে লঞ্চের যতগুলো প্রিপারেশন ছিল সেগুলো জাস্ট উইন্ডোটা শুরু হওয়ার আগে আগের একটা টাইমে বন্ধ করে দিতে হয়েছিল, কারণ লঞ্চের ইস্টার্ন সাইডে হঠাৎ করে একটি বোট বা একটি নৌকা এসে গিয়েছিল। আফটার দ্যাট দ্য কাউন্টডাউন হ্যাড টু বি হেল্ড বিকজ অফ স্ট্রং উইন্ডস এন্ড আ টেকনিক্যাল ইস্যু। যে এটার পরে আবারও কাউন্টডাউনটাকে আটকে রাখতে হয়েছিল, কারণ উইন্ড অনেক স্ট্রং ছিল, বাতাসটা খুবই স্ট্রং ছিল, আর কিছু টেকনিক্যাল ইস্যুও ধরা পড়েছিল। এর পরবর্তী প্যারাগ্রাফে কি বলছে? Orion is being developed alongside a powerful new rocket that will have its own debut in 2017 or 2018. যে ওরিয়ন তৈরি করার পাশাপাশি একটি পাওয়ারফুল রকেটও তৈরি করা হচ্ছে, যেটা নিজেও ডেবিউ করবে, মানে নিজেও প্রথমবারের মতো ব্যবহার হবে 2017 অথবা 2018 সালে। Together, they will form the core capabilities needed to send humans beyond the International Space Stations to destinations such as the Red Planet. এই দুটোকে একত্র করে এমন কিছু টেকনোলজি তৈরি হবে যার মাধ্যমে আমরা মানুষদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বিয়ন্ড পাঠাতে পারবো টু ডেস্টিনেশনস সাচ অ্যাজ দ্য রেড প্ল্যানেট। মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ফেলে তারা রেড প্ল্যানেট পর্যন্ত চলে যেতে পারবে। ফর থার্সডেজ ফ্লাইট, the Delta IV heavy rocket, currently the beefiest launcher in the world, is being used as a stand-in. মানে বৃহস্পতিবারের ফ্লাইটের জন্য ডেল্টা 4 হেভি রকেট, এটা হচ্ছে এখনকার দিনের খুব স্ট্রংগেস্ট লঞ্চারদের মধ্যে, is being used as a stand-in. মানে এটাকে একটি স্ট্যান্ড-ইন হিসেবে ইউজ করা হচ্ছে। It will send Orion twice around the globe, throwing the ship up to an altitude of almost 6,000 kilometers বা 3,600 miles. মানে এটা ওরিয়নকে গ্লোব বা পৃথিবীর আশেপাশে দুবার ঘুরিয়ে নেবে আর শিপটাকে অলমোস্ট 6,000 কিলোমিটারের হাইট পর্যন্ত নিয়ে যাবে। This will set up a fast fall back to Earth with a re-entry speed into the atmosphere close to 30,000 kilometers per hour or 20,000 miles per hour. মানে এটা হচ্ছে আর্থে খুব দ্রুত, মানে সে যখন আবার আর্থে ব্যাক করবে সে খুব দ্রুত আর্থে ব্যাক করবে, আর তার রি-এন্ট্রি স্পিড মানে আর্থে ঢোকার স্পিডটা 30,000 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত চলে যাবে। নিয়ার হোয়াট উড বি এক্সপেক্টেড of a capsule coming back from the moon. মানে এটা কিন্তু আসলে চাঁদ থেকে যখন একটা ক্যাপসুল ফেরত আসে, যেই স্পিডে ফেরত আসে ঠিক সেই স্পিডের মতোই ফিরবে। It should give engineers the opportunity to check the performance of Orion's critical heat shield. এর মাধ্যমে ইঞ্জিনিয়ারসরা একটু সুযোগ পাবে
এই যেই ক্রিটিক্যাল হিট শিল্ডটা টেস্ট করবে, যে ইঞ্জিনিয়ার্সরা একটা চান্স পাবে ওরিয়নের ক্রিটিক্যাল হিট শিল্ডটা টেস্ট করার, এই ওরিয়নটার ক্রিটিক্যাল হিট শিল্ডটাই কিন্তু excess of 2000 degree Celsius temperatures experience করতে পারে এই লঞ্চটার মাধ্যমে। They will also watch how the parachutes deploy as they gently lower the capsule into Pacific waters of Mexico's Baja California Peninsula। মানে তারা এটাও দেখবে যে প্যারাশুটগুলো কিভাবে ডিপ্লয় হয় অ্যাজ এই ওরিয়নটা যত এই প্যাসিফিক ওয়াটার্সে যখন ল্যান্ড করবে ঠিক ওই টাইমটাতে প্যারাশুটগুলো কিভাবে ডিপ্লয় হচ্ছে, ঠিকঠাক মতো হচ্ছে নাকি। আমরা কিন্তু এই সবগুলো প্যারাগ্রাফ পড়ে মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছি। এখন আমরা সেন্টেন্স কমপ্লিশন বা সেন্টেন্স এন্ডিং কিভাবে কমপ্লিট করতে হয় শিখেছি, কিন্তু যে সেন্টেন্সের একদম শেষের অংশটুকু ব্ল্যাঙ্ক দেওয়া থাকে আর আমাদেরকে কিছু অপশনস দেওয়া থাকে, সেই অপশনসগুলোর সাথে আমাদের এন্ডিং গুলো মিলিয়ে নিতে হয়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন নাকি আমি জানি না, কিন্তু এখানে আমাদেরকে অপশনের সংখ্যা কিন্তু বেশি দেওয়া হয়েছে প্রশ্নের সংখ্যা থেকে। মানে আমাদেরকে অনেক সময় এক্সামের সময় এরকম হতে পারে যে অপশনস বেশি দেওয়া হবে প্রশ্নের থেকে, এখানে যে এক্সট্রা অপশনগুলো থাকে হয়তো আমাদেরকে কনফিউজ হচ্ছে, প্রত্যেকটার অ্যান্সার লিখে রাখবো এবং পরবর্তীতে একসাথে গিয়ে অ্যান্সারগুলো ম্যাচ করার চেষ্টা করব। আচ্ছা, দ্য ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন ইজ এইমড টু ড্যাশ। আচ্ছা, তার মানে এখানে আমাদেরকে তারা ওরিয়নের একদম প্রথম যে ফ্লাইটটা আছে সেটার কি পারপাস ছিল বা কি কারণে এই ফ্লাইটটা নেওয়া হয়েছিল সেটার কথা চাচ্ছে বা সেটার তথ্যটা আমাদের থেকে চাচ্ছে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে। Around the world. The first ever flight of Orion is aimed to send Orion twice around the world. আচ্ছা, has state of the art technology। আমরা কিন্তু এখানে কয়েকটা অপশন সাথে সাথে বাদ দিয়ে দিতে পারবো কারণ সেগুলোর পার্টস অফ স্পিচটা ভুল। যেমন the first ever flight of Orion is aimed to has state of the art technology। না, has state of the art technology মানে তার state of the art technology আছে, এটা তো এটার পারপাস না। এখানে টু এর পরে সেন্ড কিন্তু আসতেই পারে, কিন্তু এটা কারেক্ট। The first ever flight of Orion is aimed to test the critical heat shield। আচ্ছা, এটাও কিন্তু গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু এটা আসলেই সঠিক নাকি না আমরা প্যাসেজটা আরেকবার পড়ে যাচাই করতে পারবো। চেক ওরিয়নস পারফরম্যান্স। ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন ইজ এইমড টু চেক ওরিয়নস পারফরম্যান্স, হতেও পারে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি। টেস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনোলজি, এটাও হতে পারে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি। দ্য ফার্স্ট এভার ফ্লাইট অফ ওরিয়ন ইজ এইমড টু উইল হ্যাভ ইটস ফার্স্ট ভয়েজ, এটা কিন্তু হবে না, এটা গ্রামাটিক্যালি ভুল। First ever flight of Orion is aimed to help human get to Mars। এটাও কিন্তু গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু আসলে সঠিক নাকি না এটা আমাদের পড়ে যাচাই করতে হবে। আমরা যদি একটু প্যাসেজ সাথে ফেরত যাই আমরা কিন্তু অ্যানসারটা সহজ। আচ্ছা, এখানে বলেছে যে যে ইউএস স্পেস ক্যাপসুলটা হিউম্যানদেরকে নিয়ে মার্সে যাবে সেটা তার প্রথম ফ্লাইটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। Orion will be launched on a Delta rocket out of Cape Canaveral। না, এটা হবে না, কারণ এখানে জাস্ট বলা হচ্ছে যে কোথা থেকে লঞ্চ করেছে। কিন্তু একটা জিনিস পড়ে দেখেন, Orion will be launched on a Delta rocket out of Cape Canaveral in Florida on a short journey above the earth to test কি টেকনোলজিস। এখানে কিন্তু তারা আমাদেরকে কেন ওরিয়নকে লঞ্চ করা হচ্ছে এটার কারণটা বলে দিয়েছে। মানে এটা লঞ্চ করার মেইন উদ্দেশ্য হলো কি টেকনোলজি গুলো টেস্ট করে দেখা যায়, যা যা কাজ করার কথা সবকিছু কাজ করছে নাকি সেটা টেস্ট করে দেখার কথা। আমরা কিন্তু অ্যান্সার এখানে পেয়ে গেছি। এবার ফ্লাইট অফ ওরিয়ন যেটা ছিল সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কি। আমাদেরকে প্যাসেজে বলা হয়েছে কি মানে KEY কি, এটা মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদেরকে আরেকটা ক্লু কিন্তু আমি একটু আগে দিয়ে বলা হবে, যেমন প্যারাফ্রেজ করে বলা হবে। সো একটা জায়গায় কি বলা হয়েছে আর একটা জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে, একই জিনিসই কিন্তু অর্থ। সো আমরা অ্যান্সার বেছে নিলাম, এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ই। আচ্ছা, পরবর্তী, যদিও ওরিয়নের শেপটা বা গঠনটা প্রিভিয়াস যে শেপগুলো রয়েছে সেটার মতোই, কিন্তু ড্যাশ মানে এখানে উল্টো বা কন্ট্রারি কিছু একটা বলবে আমাদেরকে। আচ্ছা, although the shape of Orion is similar to previous shapes ড্যাশ, এখানে বলেছে যে ইট ড্যাশ ইট সেন্ড ওরিয়ন টুয়াইস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। না, এটা কিন্তু গ্রামাটিক্যালি সেন্স মেক করছে না। এখানে একটা উইল বা ইজ কোন একটা অক্সিলারি ভার্ব থাকার কথা, যেটা এখানে নাই। সো এটা অ্যান্সার হবে না, সো এটা ভুল। আচ্ছা, দু ধরনের তথ্য দেওয়া হয়েছে যখন অলদো শব্দটা ব্যবহার করা হয়, একটা তার মধ্যে আছে যেটা আগের শিপগুলোতে ছিল না, হ্যাজ স্টেট অফ দি আর্ট টেকনোলজি বা হ্যাজ স্টেট অফ দি আর্ট অফ টেকনোলজি। মানে সে গঠনে অন্য শিপদের মতো হতে পারে কিন্তু তার টেকনোলজিটা একদম মডার্ন, মানে এখনকার দিনের টেকনোলজি। তো আমার মোটামুটি ধারণা যে এটার অ্যান্সার বি হবে। আমরা তাও পরবর্তী অপশনগুলো একবার পড়ে শিওর হয়ে নিব। Although the shape of Orion is similar to previous ships, it tests the critical heat shield। এটা কিন্তু হচ্ছে না, কারণ it will হওয়ার কথা বা it is কিছু একটা অক্সিলারি ভার্ব থাকার কথা, যেটা এখানে নাই। Check the Orion's performance, সেম কারণে এটাও হবে না। Test the most important technology, সেম কারণে হবে না। Will have a first voyage in a few years। Although the shape of Orion is similar to previous ships, it will have its first voyage in a few years। এটা কিন্তু অপোজিট তথ্য না, তাহলে এখানে although অক্সিলারি ভার্ব নাই, সো এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক হবে না। আমরা বি কে একদম সঠিক উত্তর হিসেবে বেছে নিয়েছি। এর পরবর্তীটা আমরা একটু দেখি। A new rocket is also being developed which dash। A new rocket মানে কি নতুন রকেট ডেভেলপ করা হচ্ছে যেটা ড্যাশ, কি হতে পারে আমরা একটু দেখি তো। which send Orion twice around the world হবে না, আবারও অক্সিলারি ভার্ব মিসিং, এখানে একটা will অথবা is থাকা দরকার, এটা ভুল।
A new rocket is also being developed which has state of the art হবে না কারণ এই অপশনটা অলরেডি আমরা একবার check Orion's performance এটাও হবে না কারণ auxiliary verb নাই test the most important technology এটাও হবে না কারণ auxiliary verb নাই will have its first voyage in a few years এটা হতে পারে কনফার্ম করার জন্য আমরা আরেকবার প্যাসেজটা একটু পরে করে দেখব এটাও হবে না help humans get to Mars কারণ এটাতেও কিন্তু auxiliary verb নাই আমরা কিন্তু বাকি আছে আমাদের এই অপশনটা বাদে আর কোনো অপশন বাকি নেই is also being developed which will have its first voyage in a few years একটা নতুন রকেট ডেভেলপ করা হচ্ছে যেটার প্রথম ভয়েজটা কিছু বছরের মধ্যেই হচ্ছে এটা জাস্ট এই ইনফরমেশনটা আমরা কোথাও খুঁজে পেলেই আমরা এটাকে কনফার্ম করে দিতে পারবো এখানে খেয়াল করে দেখবেন 3 নম্বর যে প্যারাগ্রাফটা আছে Orion is being developed alongside a powerful new rocket একই তথ্য প্রশ্নে ছিল that will have its own debut in 2017 or 2018 আমাদের অ্যানসারটা কিন্তু সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে ডেবিউ শব্দটার অর্থ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করেছিলাম প্যাসেজটা পড়ার সময় এর মানে হলো যে সেও প্রথমবারের মতোই লঞ্চ হচ্ছে সেও কিন্তু আগে কখনো লঞ্চ হয়নি লঞ্চটা হবে হচ্ছে 2017 অথবা 2018 সালে আমরা আমাদের অ্যানসারের কনফার্মেশন পেয়ে গিয়েছি এবং আমরা কনফার্ম করতে পেরেছি যে 3 এর অ্যানসার এফ হবে এবার আমরা দেরি না করে নাম্বার 4 এ চলে যাই The rocket which will be used as a replacement will dash The rocket which will be used as a replacement এই রকেটটাকে একটি রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হবে যেটা ড্যাশ সেন্টেন্সটাকে শেষ করতে হবে আমরা একটু দেখি যে এখানে কি চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে রকেটটাকে একটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা হবে will dash মানে সে কিছু একটা করবে সে হয়তোবা তাকে রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে বাট সে কিছু একটা করবে তার পারপাসটা সম্পর্কে তারা আমাদের থেকে জানতে চাচ্ছে আমরা এখন দেখব যে কোন বাক্যটা অপশনের মধ্যে আমাদেরকে পারপাসটা বুঝতে সাহায্য করছে The rocket which will be used as a replacement will send Orion twice around the world. এটা आंसर হতে পারে আমরা এটাকে কোশ্চেন মার্ক দিয়ে রাখি Has state of the art technology হবে না কারণ এটা অলরেডি একটা জিনিসের आंसर হয়ে which will be used as a replacement will test the critical heat shield. Grammatically এটা সেন্স মেক করছে আমরা তবুও এটাকেও কোশ্চেন মার্ক দিয়ে রাখব The rocket which will be used as a replacement will check Orion's performance. এটাও grammatically সঠিক আমরা মার্ক করে রাখব will test the most important technology হবে না কারণ এটা অলরেডি আমরা একটা आंसर হিসেবে নিয়ে নিয়েছি get to Mars এটা হতেও পারে আমরা চেক করে দেব সো টোটাল আমাদের কি কি প্রশ্ন বাকি রয়েছে আমাদের বাকি হচ্ছে যে এটা আইদার ওরিয়নকে দুবার পৃথিবীর আশেপাশে ঘুরিয়ে নেবে এটা নাইলে যেটা করবে হচ্ছে এটা ক্রিটিক্যাল হিট শিল্ডটাকে টেস্ট করবে নাইলে এটা ওরিয়নের পারফরম্যান্সটাকে টেস্ট করবে বা চেক করবে নাইলে এটা হিউম্যানসদেরকে মার্সে নিয়ে যাবে আমরা এখন এটা কনফার্ম করার জন্য একবার প্যারাগ্রাফটা পড়ে নিব এবং দেখব যে এটার উত্তরটা কি হতে পারে The rocket which will be used as a replacement একবার জাস্ট রিপিট করে দেই which will be used as a replacement will dash মানে এটার পারপাসটা বলবে সো আমরা এবার একটু দেখি যে এটার পারপাসটা কি আচ্ছা টুগেদার আমরা এই লাইনটা থেকে একটু দেখি কারণ এই লাইনে আমরা আমাদের গত প্রশ্নের অ্যানসারটা পেয়ে গিয়েছি টুগেদার they will form the core capabilities needed to send humans beyond the international space station to destinations such as the red planet আচ্ছা মানে এটা হচ্ছে আমাদের যে ওরিয়নের সাথে মিলে সে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের থেকেও দূরে চলে যেতে পারবে রেড প্ল্যানেট মুনের কথা কিন্তু বলা হয়নি For Thursday's flight, the Delta IV Heavy rocket, currently the beefiest launcher in the world, is being used as a stand-in. মানে এই যে রকেটটা রয়েছে এটা পৃথিবীর অনেক স্ট্রং একটা রকেটের মধ্যে এটাকে একটি স্ট্যান্ড-ইন হিসেবে ব্যবহার করা হচ্ছে It will send Orion twice around the globe. এর অর্থ হলো যে এটা ওরিয়নকে গ্লোবে দুইবার ঘুরিয়ে নেবে এটা কিন্তু আমাদের অপশনে ছিল এরপরে কি বলেছে throwing the ship up to an altitude of almost 6000 kilometers মানে অলমোস্ট 6000 কিলোমিটারের হাইটে নিয়ে যাবে আমরা আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি it will send Orion twice around the globe মানে এটা ওরিয়নকে দুবার পৃথিবীর আশেপাশে নিয়ে যাবে তো আমরা এখানে নাম্বার 4 এর অ্যানসারটা পেয়েছি হলো অপশন এ তে এটার অ্যানসারটা কনফার্ম হয়ে গিয়েছে লাস্ট যে প্রশ্নটা আছে সেটা একবার দেখে নিই as temperatures reach extreme levels on re-entry মানে রকেটটা যখন ফেরত আসবে রি-এন্ট্রি নিয়ে কিন্তু একটু পরের লাইনেই ছিল যখন রি-এন্ট্রি করার টাইমে টেম্পারেচারটা অনেক এক্সট্রিমে চলে যাবে অনেক বেড়ে যাবে দিস মেইডেন ফ্লাইট উইল ড্যাশ মানে এই ফ্লাইটটার কিছু একটা হবে কি হবে সেটা আমাদের থেকে তারা মূলত জানতে চাচ্ছে আমরা এতগুলো অপশন আর না করে আমরা যেটা করব ঠিক একদম ব্যাক গিয়ে এটার অ্যানসার উইথ আ রি-এন্ট্রি স্পিড মানে রি-এন্ট্রির কথা এখানেই বলা হয়েছে রি-এন্ট্রি স্পিডটা 30000 কিলোমিটার/আওয়ার পর্যন্ত যাবে নিয়ার হোয়াট উড বি এক্সপেক্টেড অফ আ ক্যাপসুল কামিং ব্যাক ফ্রম দ্য মুন আচ্ছা এখানে উত্তরটা নাই ইট শুড গিভ ইঞ্জিনিয়ার্স দ্য অপরচুনিটি to check the performance of Orion's critical heat shield এখানে কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে গেছি অ্যানসারটা কি যে এই কারণেই যে ফল ব্যাকটা হচ্ছে সে যে রি-এন্টার করছে আর্থে এই টাইমটাতে ইঞ্জিনিয়ারসরা সুযোগ পাবে হচ্ছে চেক করার যে ওরিয়নের ক্রিটিক্যাল হিট শিল্ডটা কেমন সো আমাদের অপশনে কিন্তু এটা ছিল চেক টু টেস্ট the critical heat shield so এই যে টেম্পারেচার as the temperatures reach extreme levels on re-entry this maiden flight will test the critical heat shield so option C হচ্ছে কারেক্ট অ্যানসার আমরা দেখেছি আমাদের সবগুলো অ্যানসার করে যে E নাম্বার 1 হচ্ছে E নাম্বার 2 হচ্ছে B নাম্বার 3 হচ্ছে F নাম্বার 4 A এবং নাম্বার 5 C আমরা এবার সবগুলো অ্যানসার একটু চেক করে নিব E B F A C
আমাদের সবগুলো অ্যান্সার এখন স্ক্রিনে রয়েছে। নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে ই, নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে বি, নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে এফ, নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে আমরা যদি স্ক্রিনে দেখি এ, ই, বি, এফ, এ, এবং লাস্ট এর অ্যান্সার হচ্ছে সি। তো এখন যদি আমরা প্রত্যেকটা উত্তর একটু গভীরে দেখি তাহলে কি হয়? প্রথম অ্যান্সারটা ছিল ই, কারণ আমরা এই যে লাইনটা দেখিয়েছি এটা কিন্তু প্যাসেজ থেকেই না। খেয়াল করে দেখবেন, দ্য ফার্স্ট এভার ফ্লাইট টু ওরিয়ন ইজ এইম টু টেস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনোলজি। এটা প্যাসেজেই ছিল, আমরা লাইনটা দাগিয়েছিলাম, এই কারণে 1 এর অ্যান্সার হয়েছে ই। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার ছিল বি, কারণ দ্বিতীয় প্রশ্নের যে লাইনটা আমরা প্যাসেজ থেকে রেখেছি খেয়াল করে দেখবেন, although the shape of Orion is similar to previous ships, it has state of the art technology। মানে ওরিয়নের শেপ যদিও অন্যান্য শিপগুলোর মতো, ওরিয়নের টেকনোলজি কিন্তু তাদের থেকে অনেক এগিয়ে। ওরিয়নের টেকনোলজিটা স্টেট অফ দি আর্ট, এই কারণে 2 এর অ্যান্সার ছিল বি। 3 এর অ্যান্সারটা যদি আমরা দেখি, 3 এর অ্যান্সার এফ ছিল, কারণ a new rocket is also being developed which will in a few years হবে। সো এখানে কিন্তু আমরা ডেবিউ একটা শব্দ পেয়েছিলাম, মনে আছে? আমরা প্যাসেজে ডেবিউ শব্দটা পেয়েছিলাম, প্যাসেজে ডেবিউ বলা হয়েছিল। সো নতুন রকেটটাও ডেবিউ করছেন, will send Orion twice around the world। এটা কিন্তু আমরা দেখেছিলাম আমাদের প্যাসেজে যে গ্লোবের দুপাশ, মানে গ্লোবকে দুবার সার্কেল করতে হেল্প করবে এই রকেটটা ওরিয়নকে। সো আমরা 4 এর অনেক এক্সট্রিম লেভেলে চলে যাবে, এটা ক্রিটিক্যাল হিট শিল্ডকে টেস্ট করতে সাহায্য করবে, এটাও কিন্তু আমরা প্যাসেজে দাগিয়েছিলাম। তো আমি আশা করি যে আজকের ক্লাসটা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে খুবই সহজে সেন্টেন্স কমপ্লিশন বা ম্যাচিং সেন্টেন্স এন্ডিং যেটা থাকে সেটা আমরা খুবই সহজে কিছু ইজি টিপস এন্ড টেকনিক্স ফলো করলে সমাধান করতে পারবো। আশা করি এই টাইপের প্রশ্নগুলোতে আপনাদের ভবিষ্যতে আর কোনো ধরনের সমস্যা হবে না। নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গ্যাপ ফিল টাইপ কোয়েশ্চেনটা একাডেমিক আইএলটিএস এও এসে থাকে রিডিং সেকশনে, এবং জেনারেল ট্রেনিং এর সেকশনেও কিন্তু এসে থাকে, জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনেও এসে থাকে। দিয়ে দেওয়া হয় ওই সামারিতে আমরা বিভিন্ন জায়গায় ব্ল্যাঙ্কস খুঁজে, সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যের বিভিন্ন জায়গায় শেষে, শুরুতে, মাঝামাঝিতে হয়তো কিছু ব্ল্যাঙ্কস থাকবে, সেই ব্ল্যাঙ্কগুলো আপনার পূরণ করতে হবে। তো দু ধরনের আমরা কিন্তু জেনারেল ট্রেনিং এর এবং নোটগুলোকে কমপ্লিট করতে হবে। টেবল কমপ্লিশনও মাঝে মধ্যে এসে থাকে। টেবল কমপ্লিশনের ক্ষেত্রে টেবলের কিছু অংশে ব্ল্যাঙ্ক দেওয়া থাকে এবং সেই ব্ল্যাঙ্কগুলো আমাদের পূরণ করতে হয়। ফ্লো চার্টের ক্ষেত্রেও সেম, বিভিন্ন একটা পুরো ফ্লো চার্ট দেওয়া থাকে, হয়তো বা কোনো প্রসেসের বা কোনো একটি সিস্টেমের একটি পুরো ফ্লো চার্ট দেওয়া থাকে, সেই ফ্লো চার্টে বিভিন্ন জায়গায় ব্ল্যাঙ্ক থাকে এবং সেই ব্ল্যাঙ্কগুলো আমাদেরকে ফিল করতে হয়। সাধারণত এখানে যেটা হয়, কোনো ধরনের লিস্ট দেওয়া থাকে না যে এখান থেকে আমরা গ্যাপ ফিলের শব্দগুলো চুজ করতে পারবো। তো কোনো ধরনের লিস্ট কিন্তু দেওয়া থাকে না। যেটা করা হয় হচ্ছে যে আপনাদেরকে টেক্সট থেকেই সরাসরি সঠিক শব্দটা বেছে ওই ব্ল্যাঙ্কে ফিল করতে হয়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আমাদের একটু পরিচিত থাকতে হবে। যেমন আমাদেরকে যদি প্রশ্নে বলা হয়ে থাকে নো মোর দেন 2 ওয়ার্ডস, আমরা কিন্তু এর মধ্যে জানি এটার অর্থ কি, যে আমরা দুটো শব্দের অধিক শব্দ ব্যবহার করতে পারবো না। মানে আইদার আমাদেরকে দুটো শব্দ ব্যবহার করতে হবে অর দুটো শব্দের কম শব্দ ব্যবহার করতে হবে, কিন্তু দুটোর বেশি শব্দ আমরা ইউজ করতে পারবো না। ম্যাক্সিমাম দুটো শব্দ ইউজ করা যাবে, চাইলে আবার একটা শব্দ ইউজ করা যায়। আরেকটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা শব্দ এবং একটা নাম্বার, অথবা শুধুমাত্র একটা নাম্বারও ব্যবহার করা যেতে পারে। যদি আমাদেরকে ইনস্ট্রাকশনে এটা দেওয়া থাকে যে ইউজ নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড অর আ নাম্বার, এটা নিয়েও খেয়াল রাখবেন। অনেক সময় ইনস্ট্রাকশনে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে যে নো মোর দেন 2 ওয়ার্ডস অথবা 3 ওয়ার্ডস এন্ড অর, যেটা আপনার ম্যাক্সিমাম লিমিট ছিল, সেই সবগুলো ওয়ার্ড লেখার পর খেয়াল করে দেখবেন, যেটা আপনাদেরকে বললাম স্ক্রিনে কিন্তু ওই ইনস্ট্রাকশনটা এসেছে যে আপনাদেরকে ইনস্ট্রাকশনে যদি একদম ক্লিয়ারলি বলা থাকে যে নাম্বার ব্যবহার করতে, তাহলে কিন্তু
এই একটা জিনিস আমি একটু আগে ইনস্ট্রাকশনটা দিলাম যে ইউজ নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড অর আ নাম্বার, এই ইনস্ট্রাকশনটা আপনাকে দেয়া থাকলে এর অর্থ হচ্ছে যে নাম্বার একটি ডিস্টিংক্ট শব্দ বা একটি আলাদা শব্দ হিসেবে কাউন্ট হচ্ছে না। কিন্তু এটা যদি আপনি গুরুত্ব দিয়ে ইনস্ট্রাকশনটা পড়ে নিশ্চিত হয়ে নিন। এরপরে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যেমন FIFTY 50 কিন্তু একটি শব্দ হিসেবে কাউন্ট হয়, আবার 50 কে তারা একটি ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে না। রোড লিখলেন, এটা কিন্তু দুটো শব্দ হিসেবেই কাউন্ট হবে। এই 50টাকে তারা একটি আলাদা শব্দ হিসেবে কাউন্ট করবে না। কিন্তু আপনি যদি আবার বানান করে লিখেন তখন কিন্তু হিসাবটা আলাদা, তখন এটা একটি ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। এরপরে আমরা কিছু একটা সেন্টেন্স কমপ্লিশন আকারে আসতে পারে, যেখানে একটি বাক্য থাকবে, বাক্যের শেষের অংশ বা মাঝামাঝি কোনো একটা অংশে একটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনার সেটা পূরণ করতে হবে। এমন হতে পারে যে সামারি আকারে আসবে, সামারিতে অনেকগুলো ব্ল্যাঙ্ক থাকবে, সবগুলো ব্ল্যাঙ্ক আপনাদের হয়তোবা প্যাসেজের থেকে দেখে আবার ফিল করতে হবে। আমরা যদি স্ট্র্যাটেজি গুলো নিয়ে আলোচনা করি, একদম প্রথমে আপনাকে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন গুলো অনেক গুরুত্ব দিয়ে পড়বেন। আপনার কিন্তু বুঝতে হবে যে টাস্কটা একটি গ্যাপ ফিল টেক্সট, তার মানে এটা কি একটি সামারি, মানে গ্যাপ ফিল টেক্সট যেটা কি সামারি হিসেবে কাজ করছে, নাকি এটা দেওয়া হয়েছে সেটা কি। আপনাদের মনে রাখতে হবে যে এই গ্যাপ ফিলটা আপনি কতগুলো শব্দ দিয়ে পূরণ করতে পারবেন, এটাও কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনি একটু ইনস্ট্রাকশনটা ভালো মতো দেখবেন, ইনস্ট্রাকশনে কিন্তু সাধারণত ওয়ার্ড লিমিটটা দেওয়া থাকে যে আপনি একটি গ্যাপ ফিলে একটা শব্দ বসতে পারবেন, নাকি দুটো শব্দ বসতে পারবেন, নাকি অনেক সময় যেটা বলেছিলাম যে নো মোর দেন 2 ওয়ার্ড, মানে দুটো শব্দের বেশি না, একটাও দেওয়া যাবে দুটোও দেওয়া যাবে কিন্তু দুটো শব্দের বেশি। তারপরে আমাদের যেই স্টেপ 2 রয়েছে, এখানে একটু খেয়াল করে দেখবেন যে গ্যাপ ফিল টেস্টটা আছে, এটাকে একটু দ্রুত পড়ে নেবেন। যেই টেক্সটের থেকে গ্যাপ ফিল টাস্কটা দেওয়া হয়েছে সেই টেক্সটটা একটু দ্রুত পড়ে নেবেন এবং পরে একটি জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বের করার চেষ্টা করবেন যে ওভারঅল প্যারাগ্রাফটা কি নিয়ে বা ওভারঅল প্যারাগ্রাফটাতে কি নিয়ে কথা হচ্ছে সেটাও একটু দেখে নেবেন। কারণ অনেক সময় হতে পারে আপনাদেরকে স্কিমিং করতে হবে। আপনি যদি দ্রুত কোনো একটা টেক্সট পড়ে নিতে চান, আপনাকে টেক্সটটা স্কিম করতে হবে। আপনি পুরো টেক্সটার একটি ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য টেক্সটটা দ্রুত করছেন, আপনি কিন্তু স্ক্যানিং করছেন না। স্ক্যানিং করার অর্থ হলো নির্দিষ্ট কিছু তথ্য খুঁজে বের করার জন্য যখন আমরা আস্তে আস্তে একটি টেক্সট পড়ি, একদম স্পেসিফিক ইনফরমেশন বের করার জন্য তখন আমরা স্ক্যান করি। এখানে কিন্তু আপনি স্ক্যান করছেন না, এখানে আপনি স্কিমিং করছেন। তারপরে যদি আমরা স্টেপ 3 তে যাই, আপনার যে সামারিটা আছে সেই সামারিটা পড়ার পরে আপনি টেক্সটটাও তো অল্প করে পড়ে নিলেন দ্রুত করে। এরপরে আপনার কাজ হচ্ছে এটা ফিগার আউট করা যে এই সামারিটা প্যাসেজের কোন অংশে বসতে পারে, এই সামারিটা প্যাসেজের কোন প্যারাগ্রাফের সাথে মিলে যাচ্ছে, কারণ সেই জায়গাটাতেই আপনি সম্ভবত অ্যান্সারটা পেয়ে যাবেন। এরপরে আপনি যেটা করবেন হচ্ছে সামারিটাকে বিভিন্ন পার্টে ভাগ করে নেবেন, ভাগ করে দেখবেন যে এটা কি আসলে একটা, এর অ্যান্সার গুলো কি আসলে একটা প্যারাগ্রাফের মধ্যেই আছে, নাকি এর অ্যান্সার গুলো অনেকগুলো প্যারাগ্রাফে ছড়ানো। কারণ অনেক সময় দেখা যায় যে আপনাকে পুরো টেক্সটের একটি সামারি দিয়ে দিয়েছে, পুরো টেক্সটের সামারি যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটা প্যারাগ্রাফে সবগুলো অ্যান্সার পাবেন না। আপনি একটা প্যারাগ্রাফে হয়তো সর্বোচ্চ একটা বা দুটো অ্যান্সার পাবেন, এর পরবর্তী অ্যান্সার গুলো অন্যান্য প্যারাগ্রাফে পাবেন। তো এটাও কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। তারপরে আমরা যেটা করার চেষ্টা করব যে এত কিছু পড়ার পর আমরা তো এখন প্যারাগ্রাফ পড়েছি, প্যারাগ্রাফ আইডেন্টিফাই করেছি যে কোন প্যারাগ্রাফের অ্যান্সারগুলো থাকতে পারে, তারপরে আমরা অ্যান্সারগুলোকে শর্ট করে অ্যান্সারগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। কারণ প্যারাগ্রাফে অনেক সময় দেখা যাবে যে একটা কথা অনেক বড় করে বলা হয়েছে, আপনাকে হয়তোবা সেটা পার্টস অফ স্পিচটা স্লাইটলি চেঞ্জ করতে হতে পারে, বা আপনাকে হয়তোবা সব ওয়ার্ডটা স্লাইটলি ছোট করতে হতে পারে। আপনি কিন্তু ওয়ার্ডটা চেঞ্জ করবেন না, বাট আপনাকে গ্যাপ ফিলের যেই পার্টস অফ স্পিচে ওয়ার্ডটা চাচ্ছে সেই পার্টস অফ স্পিচের মতো করে আপনাকে ওয়ার্ডটা পাল্টে নিতে হবে। এরপরে আমরা এসেছি হলো স্টেপ 4 এ। স্টেপ 4 এ আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের যে প্রথম গ্যাপটা আছে ওই গ্যাপটাতে যাবেন এবং সেই গ্যাপটাতে গিয়ে ওই গ্যাপের পুরো অর্থটা খুঁজে বের করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন একটি সেন্টেন্সটা পড়বেন, একটি গ্যাপ ফিলের সেন্টেন্স পড়বেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওই সেন্টেন্সে তারা কি বলার চেষ্টা করছে, নাম্বার 1, আর নাম্বার 2 আপনি বুঝতে পারবেন যে সেখানে কি ধরনের শব্দ বসতে পারে। আপনি কিন্তু সেটাও এখানে যাচাই করার চেষ্টা করবেন। দেখা যাবে যে প্যাসেজে হয়তো একটা ওয়ার্ড নাউন আকারে দিয়েছে, কিন্তু গ্যাপ ফিল টাস্কে গিয়ে সেটা হয়তো বা অ্যাডজেক্টিভ আকারে বসবে, অ্যাডভার্ব আকারে বসবে। এটা কিন্তু হতেই পারে। আপনাকে পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ গ্যাপ ফিলটাতে যাবে সেটাও কিন্তু বুঝে নিতে হবে। এরপরে আসছি আমরা হচ্ছে স্টেপ নাম্বার 6 এ, যেখানে আপনার কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে হবে। প্যাসেজে গিয়ে আপনি তো অলরেডি আপনার গ্যাপ ফিলটা পড়েছেন, গ্যাপ ফিলের থেকে আপনি দেখেছেন যে গ্যাপ ফিল থেকে তারা কি চাচ্ছে। আপনি এরপরে প্যাসেজে গিয়ে কিওয়ার্ড গুলো মার্ক করবেন। কিওয়ার্ড গুলো মার্ক করার পরে আপনি দেখবেন যে কোন কিওয়ার্ড গুলো আপনার গ্যাপ ফিল টাস্কের কিওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে। যেখানে মিলে যাচ্ছে সেখানেই কিন্তু আপনি আপনার অ্যান্সার গুলো পাবেন। সেখান থেকে সবচেয়ে বেস্ট যে ওয়ার্ডটা স্যুট করছে আপনার গ্যাপে, হুবহু সেম ফর্মে কিন্তু অনেক সময় গ্যাপ ফিলে ওয়ার্ডটা দেওয়া যায় না। আপনাকে স্লাইটলি ওয়ার্ডটা হয়তোবা চেঞ্জ করে নিতে হবে। আপনার হয়তোবা তাকে নাউনে পরিবর্তন করে নিতে হবে, বা এমন হতে পারে যে তার পরবর্তীতে যতগুলো স্টেপ নিয়ে আমরা এখন কথা বলেছি সবগুলো স্টেপ আপনি কোয়েশ্চেন 4 to 7 এর জন্য আরেকবার রিপিট করবেন, তাইলেই আপনার হয়ে যাবে। আমরা এখন আমাদের স্ক্রিনে একটি স্যাম্পল গ্যাপ ফিল টাস্ক দেখছি আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং সেকশনের জন্য। আমরা একটু দ্রুত টেক্সটটা পড়ে নিব। আমরা মেইন এক্সামে থাকলে কিন্তু অনেক ফাস্ট পড়বো, কিন্তু আমি আপনাদেরকে আজকে বোঝানোর সাথে আমি এটা একটু আস্তে পড়বো যাতে করে আপনাদেরকে প্যাসেজটার অর্থটা বোঝাতে পারি। এরপরে আমরা হচ্ছে আমাদের গ্যাপ ফিল টাস্কগুলো অ্যাটেন্ড করব। Over the last 50 years, human activities, particularly the burning of fossil fuels, have released sufficient quantities of carbon dioxide and other greenhouse gases to trap additional heat
in the lower atmosphere and affect global climate। যে গত 50 বছর ধরে আমাদের যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, হিউম্যান অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু মানে স্পেশালি ফসিল ফুয়েল বার্ন করার যে অ্যাক্টিভিটি, সেটা দিয়ে আমরা আমাদের অ্যাটমসফিয়ারে অনেক পরিমাণে কার্বন ডাই অক্সাইড রিলিজ করেছি, গ্রিনহাউস গ্যাস রিলিজ করেছি, যেই কারণে ওই পুরো অ্যাটমসফিয়ারে অনেক হিট ট্র্যাপ হয়ে গিয়েছে আর গ্লোবাল ক্লাইমেটকে এফেক্ট করা শুরু করে দিয়েছে। In the last 130 years, the world has warmed by approximately 0.85 degrees Celsius। মানে গত 130 বছরে পুরো বিশ্বের বা পুরো পৃথিবীর টেম্পারেচার প্রায় 0.85। The last 3 decades have been successively warmer than any preceding decade since 1850। মানে গত 3 ডেকেড মানে হচ্ছে 10 বছর, তো গত 30 বছরে সাকসেসিভলি টেম্পারেচার বেশি ছিল দেন এনি ডেকেড ইন দ্য 1850। মানে 1850 যে কোনো ডেকেডের থেকে গত 3 ডেকেডের টেম্পারেচার বেশি ছিল। Sea levels are rising, glaciers are melting and precipitation patterns are changing। মানে আমাদের সি লেভেল বেড়ে যাচ্ছে, গ্লেশিয়ার গুলো গলে যাচ্ছে, প্রেসিপিটেশন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সট্রিম ওয়েদার ইভেন্টস আর বিকামিং মোর ইন্টেন্স এন্ড ফ্রিকুয়েন্ট। মানে খুব বেশি এক্সট্রিম চেঞ্জেস অফ ওয়েদার, আবহাওয়া এই ভালো তো এই খারাপ, এরকম এক্সট্রিম চেঞ্জেস অফ ওয়েদার খুব বেশি ফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছে, মানে খুব ঘন ঘন হচ্ছে এবং খুব ইন্টেন্স হয়ে যাচ্ছে, মানে সেটার এফেক্টটা খুব স্ট্রংলি আমরা ফিল করতে পারছি। প্রথম প্রশ্নেই বলা হয়েছে the release of gases and other amounts of dash into the atmosphere is affecting the world's climate rapidly। এর মানে হচ্ছে যে আমরা এই যে এক্সেস পরিমাণে অ্যাটমসফিয়ারে গ্যাসেস ছাড়তেছি বা গ্রিনহাউস গ্যাসেস ছাড়ছি, এটার কারণে আমাদের পুরো অ্যাটমসফিয়ার বা পুরো ওয়ার্ল্ডের ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এখানে তারা রিলিজ অফ গ্যাসের কথা বলেছে এবং আদার অ্যামাউন্ট অফ সামথিং, মানে অন্য কিছু একটাও রিলিজ করা হচ্ছে, সেটার কথা তারা মূলত জানতে চাচ্ছে। আমরা একটু প্যাসেজটা পড়ে দেখি যেটা কোন জায়গায় ছিল। Over the last 50 years, human activities, particularly the burning of fossil fuels, have released sufficient quantities of carbon dioxide and other greenhouse gases to trap additional heat in the lower atmosphere। এর মানে হচ্ছে গত 50 বছরে আমাদেরই ম্যান মেড কিছু অ্যাক্টিভিটিস বা হিউম্যান অ্যাক্টিভিটিস, স্পেশালি ফসিল ফুয়েল বার্ন করাটা আমাদের অ্যাটমসফিয়ারে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড ছেড়েছে এবং গ্রিনহাউস গ্যাসেস ছেড়েছে। এটা হলো আদার গ্রিনহাউস গ্যাসেস এর সাথে, কারণ এখানে বলেছে গ্রিনহাউস গ্যাস ছাড়া, মানে এই ব্ল্যাঙ্কটাতে কার্বন ডাই অক্সাইড বসবে, কারণ এখানে কার্বন ডাই অক্সাইডের কথাটা প্যাসেজে বলা হয়েছে কিন্তু ব্ল্যাঙ্কে খালি রাখা হয়েছে। So release of gases and other amounts of carbon dioxide into the atmosphere is affecting the world's climate rapidly। দ্বিতীয় প্রশ্নে আমরা একটু দেখি, আমরা এখানে কার্বন ডাই অক্সাইডটা লিখে রাখি আবারও, কারণ এটার অ্যান্সার তো আমরা খুঁজে বের করে ফেলেছি। আচ্ছা, ড্যাশ মানে গত 130 বছরে পুরো পৃথিবীর টেম্পারেচার 0.85 ডিগ্রি বেড়েছে, যেটা গত লাস্ট কোন একটা টাইমের থেকে অনেক বেশি। তো এখানে আমরা দেখবো যে প্যাসেজে তারা চেঞ্জ করবে না বা প্যারাফ্রেজ করবে না, এই কারণে আমরা একদম হুবহু এই তথ্যটা ধরেই কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। আমরা যদি যাই, এখানে আমরা 130 ইয়ার্স দেখছি, 0.85 দেখছি। In the last 130 years, the world has warmed by approximately 0.85 degrees Celsius. Each of the last 3 decades have been successively warmer than any preceding decade since 1850। মানে লাস্ট 3টা ডেকেড সাকসেসিভলি একটা থেকে একটা ওয়ার্মার হতে যাচ্ছে, গরম থেকে গরম হয়ে যাচ্ছে, যেটা 1850 তে কোনো ডেকেডের থেকেই বেশি। এর মানে হলো over the last 130 years, the world has been warmer than 0.85 degrees, which is more than the last 3 decades। মানে এই যে আমরা লাস্ট 3 ডেকেডে যেটা টেম্পারেচার দেখছি, তার থেকেও অনেক বেশি টেম্পারেচার এখন বেড়ে গিয়েছে। In the last 30 years, the world, এটাতে আমরা পেয়েছি হলো ডেকেড। এরপরে দেখি আমাদেরকে লাস্ট প্রশ্নে কি বলা হয়েছে, ফাইনালি উইথ অল দ্য চেঞ্জেস দ্যাট আর হ্যাপেনিং টু দ্য ওয়ার্ল্ডস ক্লাইমেট, ড্যাশ ওয়েদার ইজ হ্যাপেনিং মোর। মানে এই যে এত ধরনের চেঞ্জেস আসছে পুরো বিশ্বের পৃথিবীর ক্লাইমেটে, এটার কারণে কোন একটা ধরনের ওয়েদার এখন আরো বেশি হচ্ছে আগে থেকে। কি বলেছে দেখি তো, সি লেভেলস আর রাইজিং। এই লাইনটা আমরা পড়বো না, বিকজ এখানে কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস অ্যান্সারগুলোর জন্য এই লাইনগুলো অলরেডি একবার পড়েছি, এখানে অ্যান্সার ছিল না। Sea levels are rising, glaciers are melting and precipitation patterns are changing। মানে sea level বাড়ছে, গ্লেশিয়ার গলে যাচ্ছে, precipitation pattern চেঞ্জ হয়ে যাচ্ছে, extreme weather events are becoming more intense। এখানে আমরা বসিয়ে দেব হচ্ছে extreme weather, কারণ আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে এক্সট্রিমটাকে এখানে এনেছি। এখানে খেয়াল করে দেখবেন আবারও আমাদেরকে প্রশ্নে যে স্টেটমেন্টটা বলা হয়েছে, প্যাসেজে কিন্তু সেই স্টেটমেন্টটাকে হালকা চেঞ্জ করা হয়েছে, প্যারাফ্রেজ করা হয়েছে, এবং এটাই কিন্তু স্বাভাবিক। আপনি দেখে মনে করবেন না যে আপনার অ্যান্সার ভুল প্যাসেজও, কারণ এই যে জায়গাটা আমরা মার্ক করে রেখেছি। দ্বিতীয় অ্যান্সারটা ডেকেডস হবে, ডেকেডসটাও আমরা মার্ক করে রেখেছি। Each of the last 3 decades have been successively warmer than any preceding decade since 1850। আমাদের ডেকেডস অ্যান্সারটাও সঠিক হয়েছে। তার পরবর্তীতে আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল উইথ অল অফ দ্য চেঞ্জেস, এখন এক্সট্রিম ওয়েদার অনেক কমন হয়ে যাচ্ছে, এখানে আমরা এই লাইনটাতে এক্সট্রিম ওয়েদারটা পেয়ে গিয়েছি।
আপনাদের সবার উদ্দেশ্যে একটা জিনিস আরেকবারও বলে দেই, আপনারা এটা কিন্তু অনেক সময় হবে যে আপনাদেরকে প্রশ্নে একভাবে টেক্সট দেওয়া হবে, প্যাসেজে তার থেকে হালকা ভিন্ন। যখনই আপনাদের প্রত্যেকটা স্টেপ ফলো করছেন, ধরেন প্রথমে আপনি হলো প্রশ্নগুলো পড়লেন, প্রশ্নগুলো পড়ে একটু গেস করার চেষ্টা করলেন যে কি ধরনের শব্দ যাবে, তখনই আপনি একটু চিন্তা ভাবনা করে নেবেন যে এটাকে কতভাবে প্যারাফ্রেজ করা যায়। তাহলে আপনার মাথায় থাকবে এটা যে আপনি যখন প্যাসেজটা পড়বেন আপনার এটাই মাথায় থাকবে যে অর্থটা সেম হতে হবে, শব্দগুলো কিন্তু সেম না হলেও চলবে। তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আশা করি আপনাদের গ্যাপ ফিল লেসনের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী লেসনে আমরা নতুন আরেকটা আইএলটিএস জেনারেল ট্রেনিং এর রিডিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।